নমস্কার। কি বলে শুরু করব? গুড মর্নিং নাকি গুড ইভিনিং? আচ্ছা, দুটো দিয়েই শুরু করা যাক। আমরা আলোমুখীরা আজকে আবার চলে এসেছি রবিবার দিন আমাদের নাটক নাটক খেলার চতুর্থ পর্ব নিয়ে। আমি উর্মিশা ব্যানার্জি। আমার বাঁদিকে রয়েছে গৌরব মুখার্জি, তার নিচে রয়েছে সন্দীপ পাল, আর আমার ডান দিকে রয়েছে মনসিজ বন্দ্যোপাধ্যায়, তার নিচে শিবজ্যোতি সরকার অর্থাৎ খোকন জেঠু, এবং তার পাশে কৌশিক খাঁ। আমরা অনুষ্ঠান শুরু করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকে বহুদিন পর আমরা অনেক রিহার্সালে বসলাম সবাই মিলে। তো আমি খোকন জেঠুকে আর বিষ্টুকে বলবো যে আমাদের আজকের রিহার্সাল নিয়ে একটু কিছু কথা শেয়ার করতে সবার সাথে। হ্যাঁ, দীর্ঘদিন পর এই টাল বানানোর পর চেষ্টা হচ্ছিল যে কবে কিরম ভাবে বসা যায়, তা আজকে সেই মুহূর্তটা এসে পৌঁছালো। আলোমুখ তাদের বিভিন্ন আলোমুখীদের নিয়ে আমরা একত্রিত হলাম গৌরবের নাট্যশালায়। সেখানে আমরা পেলাম নতুন একটা নাটক, পেলাম দুজন নতুন অভিনেতা ও অভিনেত্রীকে, এবং সবচেয়ে বড় কথা হলো আমরা কিন্তু কোনোভাবেই আমাদের এই কোভিডের যে নিয়মাবলী সেখান থেকে আমরা সরে দাঁড়াইনি। আমরা কিন্তু আমাদের সবকিছু মেনটেন করেই করেছি। এই মুহূর্তে তার ছবি দেখাতে পাচ্ছি না, কিন্তু আমরা সবকিছু মেনটেন করেই করেছি এবং যথেষ্ট প্রাণ ফিরে পেয়েছি। আশা করি হয়তো মনের মধ্যে একটা দ্বিধা থাকতেও পারে, কিন্তু যার জন্য এত দিনের অপেক্ষা সেটা পেয়ে কিন্তু আমরা আপ্লুপ্ত। আগামী দিনে এটাকে নিয়েই চলতে হবে। সেটার জন্যই আমি গৌরবকে বলি, গৌরব তুমি কিরম ভাবে দেখলে তার একটু বর্ণনা দাও আজকে প্রথমেই। না, এত সুন্দরভাবে তুমি বর্ণনাটা দিলে, আমার তো আর এখানে কিছু বলার নেই। আমি শুধু এটা যোগ করব, তুমি যেটা বললে যে গৌরবের নাট্যশালা, আসলে এমন একটা পরিস্থিতি, এখানে গৌরবের নাট্যশালা বলে কোনো কথাই নেই। এখানে আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যে একটা নির্দিষ্ট নাট্যশালা ছিল, সেখান থেকে বেরিয়ে গিয়ে এই পরিস্থিতিতে ভবঘুরের মতো এইটা আমরা মানে এটাই আমরা স্থির করেছি, এটা করবই। কারণ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন নাট্যশালা ঘুরে বেড়াবো, কখনো তোমার নাট্যশালা, কখনো আমাদের যা সদস্যরা আছে সবার নাট্যশালায় ঘুরে বেরিয়ে আমরা নাটকটা ফিরে পাবো। আর সব থেকে একদম বড় কথা, আজকে আমরা নাট্যশালায় এসেই যেটা পেলাম সেটা হচ্ছে একটা অসাধারণ একটা, মানে এসেই নাটক, মানে নাটক আমাদের পড়া হলো, নাটক পাঠ করা হলো। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা সঞ্জীবনী সুধার মতো। স্যার আমাদেরকে সবাইকে নিয়ে একসাথে নাটক পড়ালেন, তার সাথে দুজন একদম নতুন যারা আলোমুখকে দেখে আজকে যুক্ত হলো, আমাদের একদম সহযোদ্ধা হয়ে উঠলো। এইটা আমাদের কাছে সবচেয়ে একটা বড় পাওয়া। লকডাউনের পর এই পরিস্থিতিতে দাঁড়িয়েও এইভাবে আমরা নাটকটা করতে পারি। আমি একটুখানি ইনপুট দিই নাটকে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, নতুন যে নাটকটা পড়া হলো সেটার নাম ছিল ধোঁকাবাজ। প্রায় আমরা 12 জনের মতো আজকে সদস্য। শুধুমাত্র গ্রুপকে একটা অফিসিয়ালি খবর করার পরেই 10-12 জন উপস্থিত ছিল। তার মধ্যে অনুশঙ্কর যে সেই সুদূর অঙ্কুরহাটি থেকে এসেছিল, পার্টি থেকে বাইক চালিয়ে অনল কালীপুর থেকে। অর্থাৎ আমরা যারা নাটক করি সেই নাটকের মানুষগুলোর মধ্যে যে খিদেটা ক্রমশ জমছিল, পৃথিবীর সব কাজ চলবে নাটকটা চলবে না, এটা যে আমাদের ভেতরের মনটা মানতে পারছিল না, তার প্রমাণ হলো আজকে সকলের উপস্থিতি। গৌরব বোধহয় কালকে, আমি লেখালেখির কাজ নিয়ে দলে থাকতে পারিনি গ্রুপে, গৌরবের একটা নোটিশ, আমার নোটিশ নয়, গৌরবের নোটিশ থেকে প্রায় 12 জন ছেলে মেয়ে একসাথে ছেলে মেয়ের উপস্থিত হওয়া, এটা নিশ্চয়ই নাটকের জন্য, আলোমুখের জন্য তো বটেই, নাটকের জন্য খুব একটা ইতিবাচক। শুনুন অনুষ্ঠানে যাই। উর্মিশার বোধহয় সমস্যা হলো, এবং আজকে এই যে নাটকটা পড়লাম ধোঁকাবাজ, আমরা গোরা মাইকটা মিউট করুন, মাইকটার জন্য ইকো হচ্ছে। হ্যাঁ, যেটা বললাম সেটা হচ্ছে যে এই ধোঁকাবাজ নাটকটার মধ্যে একটা রস আছে, সেই
একটা রসিক নাটক, কিন্তু খুব সিরিয়াস একটা নাটক। নাটকটা পড়া হলো। চলুন, আমরা হয়তো 19 এসে গেছে, আবার দেখি, আবার আমরা আলোচনায় যাই। ওকে, উর্নিশা, হ্যান্ড ওভার টু উর্নিশা। একদমই তাই, থ্যাংক ইউ। একদমই তাই, অনেকদিন পরে আবার আমরা প্রাণ ফিরে পেলাম। তো এবারে সেই প্রাণের সতেজতা নিয়েই আমরা আবার আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাই। তো আমরা অনুষ্ঠান আজকে প্রশ্ন দিয়ে শুরু করব। আর তবে দর্শকদের বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে রয়েছে। তবে আমরা প্রথমে শুরু করব আমাদের খোকন জেঠুর একটা প্রশ্ন দিয়ে, যে প্রশ্নের বিষয়টা আমাদের রিহার্সালে উঠেছিল, তবে আলোচনাটা কমপ্লিট হয়নি। মনোলগ রিলেটেড একটি প্রশ্ন। তো আমি খোকন জেঠুকে বলবো, তুমি প্রশ্নটা আবার আমাদের সবার সামনে রাখো, আর আলোচনাটা আমাদের সবার সামনেই কমপ্লিট হোক। সরি, প্রশ্নটা ছিল আগের দিনের একটা অ্যাক্টিভিটিস আমাকে খোকন করতে জেঠু, বলা হয়েছিল। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? হ্যাঁ, রাইট। উর্নিশা শুনতে পাচ্ছ? হুম, হ্যাঁ। আগের দিন আমাদের আগের রবিবার এই নাটক খেলা অনুষ্ঠানে আমাকে একটা অ্যাক্টিভিটিস করতে বলা হয়েছিল, ইম্প্রোভাইজেশনের হ্যাঁ হ্যাঁ, মতন। শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, যে ইম্প্রোভাইজেশনে আমি যেটা করেছিলাম, তখন আমাদের নাট্যগুরু মনসীজ বন্দ্যোপাধ্যায় বললেন যে এটা একটা দিক হলো মনোলগ। মনোলগ কথাটা মাঝে মাঝে শুনি, কিন্তু তার বিশ্লেষণ আমার না জানা ছিল না। তা সেদিনের প্রায় প্রান্তে এসে প্রোগ্রামটা শেষের দিকে ছিল, তাই মনোলগ কথাটা আমি আমার নাট্য পরিচালক শ্রী মনসীজ বন্দ্যোপাধ্যায়ের কাছে একটু জানতে চাই। উনি যদি একটু বিস্তারিত ভাবে এটা আমাদের বলেন, তাহলে আগামী দিনে কোনো করার সময় আরো পরিষ্কার হয়ে জিনিসটা আমাদের ভেতরে ঢুকবে। নমস্কার। গৌরব, পাখি চক্রে বঙ্কা মনে আছে একটু? গৌরব, পাখি চক্রের বঙ্কার একদম স্টার্টিং থেকে একটু চলতো, যদি মনে থাকে। মনে আছে তো? অনেকদিন শো হয়নি। হ্যাঁ, চলো দেখি। Go. হ্যাঁ, মনে থাকবে, অবশ্যই মনে আছে। লাভে আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো বঙ্কা, রে বঙ্কা। গিন্নিমা ডাকবে, আবার আমি গান ধরবো। লাভে আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, হারে লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরা, বলতেই ভুলে গেছি। নমস্কার, আমি হলুম গিয়ে বঙ্কা। কর্তাবাবু, কর্তাবাবু ভালোবেসে বলে সিরি বঙ্কা। এদের সঙ্গে ধরেন প্রায় বছর 15 আছি। আজ তো রোববার, মারামারি কাটাকাটি একেবারে ফাটাফাটির দিন। কর্তাবাবু বনাম গিন্নিমা, এইটুকু সময় আমি পাই নিজের কথা বলবার। বলছি, একটা বিড়ি ধরাই? না, জানি জানি যে বিড়ি খাওয়া দেহের পক্ষে ক্ষতিকারক, কিন্তু এই যা দেহ, এতে আর কি ক্ষতি হবে? হ্যাঁ, তাহলে ধরাই। না 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 না, গুরুজনরা সব দোষ নেবেন না কিন্তু। না 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 না। কি আরাম! এমনি করে বসলে নিজেকে একেবারে সিরাজ মনে হয়। হাতে একখান মদের গেলাস, চোখের সামনে বাইজি দেখেছিল
যাত্রাপালায় আমি একবার দেখেছিলাম। আমার না খুব শখ, আমি 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 যাত্রা করব, সিরাজ সাজবো, বঙ্কা রে বঙ্কা, হারামি হারামি, গিন্নিমা ডাকবে এইভাবে, আর আমি তখন বলবো এই যে আগে গিন্নিমা আসছি। ওইটা তো মা জননীর গলা, দাঁড়ান শুনে নি। হ্যাঁ, গিন্নিমা বলবে কর্তাবাবু ফেরেননি তো, আর আমি বলবো আগে না গিন্নিমা, এখনো কর্তাবাবু ফেরেননি তো। হ্যাঁ, গিন্নিমা বলবো দাঁড়া, আজ ব্যাটা দেখাচ্ছি, ড্যাং 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 ড্যাং, ঢাকে কাঠি পড়ে গেল। এবার না পুজো আরম্ভ হবে, জল বাতাস হাজারো ঝক্কি, সময় পাবো না নিজের কথা বলবার। বলছি এখন বিড়ি ধরিয়ে নেবো, যদি গিন্নিমা এসে পড়ে, ভাবতে ভাবতে একখান বিড়ি ধরানোই হয়ে যাবে। না 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 না, কথা ও চলে এসছে, আমি কেটে পড়ি। হ্যাঁ, না 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 না। কেউ কিছু বোঝা গেল? আসলে মনোলগ বলতে বুঝি একজন অভিনেতা তার একক বর্ণনার মধ্যে দিয়ে, সেই বর্ণনাটা পাশে কোনো দাঁড়িয়ে থাকা চরিত্রকে বলতে পারে, চরিত্রের মধ্যে দিয়ে দর্শকের কাছে পৌঁছবে, অথবা সে সরাসরি দর্শককে ইন্টারেক্ট করবে একটা পার্সপেক্টিভ, আরো একটা চরিত্র বা একটা পরিস্থিতির বর্ণনা করবার জন্য। যেমন ধরুন, আমি খোকনদা সম্পর্কে ডেসক্রিপশন করছি। খোকনদা মঞ্চে নেই, খোকনদাকে দর্শক দেখতে পাচ্ছে না, কিন্তু আমি খোকনদার স্বভাব, তার ওঠা বসা, হাঁটা, জীবন ধারণ, চল চলন, এইসব নিয়ে আমি মঞ্চে এমন ভাবে ডেসক্রিপশন করবো, কমেন্ট্রি করবো, যে দর্শক বসে বসে আমার শোনা কথার মধ্যে দিয়ে সেই খোকনদার চরিত্রটাকে কল্পনা করে নিতে পারবে। এইটাকে আমরা বলছি মূল্য। যেমন এই পাকে চক্রে গৌরববাবু যে অংশটা করে দেখালেন, উনি নিজে বঙ্কা চরিত্রে অভিনয় করেন, অর্থাৎ একটা ও যে বাড়িটায় আহ, কাজ করে আর কি, সেই বাড়িটা রবিবার রবিবার ঠিক কি কি ঘটনাগুলো ঘটে এবং মোটামুটি কতগুলো চরিত্র থাকে, তাদের ভূমিকা কি হয় এই নাটকে, সেইটা ও ওর একটা ডেসক্রিপশনের মধ্যে দিয়ে বর্ণনা করলো, যাতে করে মোটামুটি ভাবে নাটকের মূল ঘটনায় যাবার আগেই আমরা ওই বাড়িটার সম্পর্কে একটা প্রচ্ছন্ন ধারণা পেলাম। অনেকটা আমি তুলনা করতে পারি আমার ভাষায়, আমি যখন নাটকের রিহার্সাল করি বলি। যেমন আমাদের মনে আছে একটা সময় যখন তো খেলা দেখতাম না, খেলা শুনতাম, আহ, যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে বলছি অজয় বসু, অর্থাৎ এই যে কমেন্ট্রি যিনি করছেন, তিনি তার বর্ণনার মধ্যে দিয়ে যেন খেলার মাঠে চিত্রকল্পটাই আমাদের কাছে পৌঁছে পৌঁছে দিচ্ছেন। আমি এই মনোলগ বলতে এই কমেন্ট্রিটাকে অভিনয় বলছি না, মনোলগ অভিনয় বলছি না, কিন্তু পার্সপেক্টিভটা অনেকটা একই রকম। একজন অভিনেতা তার অভিনয় দক্ষতা এবং সংলাপ এবং অভিব্যক্তি এবং তার চাল চলনের মধ্যে দিয়ে সে একটা চরিত্র অন্য একটা চরিত্র যাকে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি না বা পরিস্থিতি বা পরিবেশ সম্পর্কে সে একটা এমন ভাবে কমেন্ট্রিটা দর্শকের কাছে পৌঁছে দেবে, যাতে করে দর্শক আহ, খুব সহজেই তার বলা বর্ণনার মধ্যে দিয়ে সেই অনুপস্থিত কিন্তু উপস্থিত চরিত্রটাকে সে সহজেই বুঝে নিতে পারবে বা পরিস্থিতিটাকে সে খুব সহজে রিলেট করতে পারবে। এটাকে আমরা বলছি মনোলগ। তো উর্মিশা বোধহয় আউট হয়ে গেছে, মানে এটা একটা খুব সমস্যা। উর্মিশা এবং সন্দীপ দুজনেই, আবার উর্মিশা আসছে। এইটাকে আমরা বলছি মনোলগ। এখানে যেমন দেখুন, বঙ্কাকে আমরা দেখলাম, বঙ্কা যেটা আমি বললাম আর কি, যে বঙ্কা মোটামুটি একটা পরিস্থিতি বা একটা পরিবেশ বা দুটো চরিত্র, কর্তাবাবু গিন্নিমা, এই দুটো চরিত্র সম্পর্কে সে একটা আমাদের ধারণা দিল তার অভিনয় অভিনয় বা তার বক্তব্যের মধ্যে দিয়ে, ডায়লগের মধ্যে দিয়ে। এটাকে আমরা বলছি মনোলগ। হম কি শিবদেব, ব্যাপারটা পরিষ্কার হলো কি? একটা ধারণা আমার তৈরি হলো। এবারে আমরা যখন একদম। করতে করতে যাবো, বুঝতে পারবো। পূর্ণিশা। পূর্ণি- হুম, তাহলে অসাধারণ একটি পারফরমেন্স আমরা দেখলাম গৌরবদার থেকে, মনোলগ রিলেটেড।
এবং তার ব্যাখ্যাও শুনলাম। তো এবার এই বিষয়টা দেখার পর, শোনার পর আমার মাথায় একটা প্রশ্ন এলো, তো সেটা আমি রাখতে চাই মনীষী বন্দ্যোপাধ্যায়ের সামনে। সেটা হচ্ছে যে মনোলগ তো জানলাম, তাহলে সলিলকি কি, যদি আমাদেরকে একটু এক্সপ্লেন করেন। হ্যাঁ, এইটা খুব একটা রিলেটেড, কিন্তু রিলেটেড নয়, এরকম একটা প্রশ্ন। সলিলকি বলতে কৌশিক, কৌশিক খা, শোনা যাচ্ছে আমার কথা? কৌশিক খা, কৌশিক শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কৌশিক, পাঞ্চালী কথায় হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, পাঞ্চালী কথায় শল্যর ওই ষষ্ঠ দৃশ্যের সম্ভবত ওইখানে, ওইটা মনে আছে? হ্যাঁ একটু করা যাবে? শল্য তো তুমিই করতে, হ্যাঁ হ্যাঁ শল্য মনে আছে? হ্যাঁ, এটা হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, শোনা আমার কথা যাচ্ছে। শোনা যাচ্ছে? ওটা পারফরমেন্স করলে সুবিধা হয়, আমার বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। হুম। আছে তো? আচ্ছা, ঠিক আছে। এই এই কে ডাকলি আমায়? এ কে? দুর্যোধন? এরকম একটা ফাঁসলো। এই রে, এই কোথায় কি বলছি আমি? এখন তো দেখছি আমি মহাভারতের সঞ্জয়। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নতুন ভারতের রাজনৈতিক সমীকরণে কর্ণের হত্যা দৃশ্য। আমি জানি, আমি সবই জানি, এবং সত্যি বলতে কি, এই হত্যালীলায় আমার যে কোনো হাত নেই এমন মিথ্যাচার আমি করবো না। অন্তত এই রাজনৈতিক যুদ্ধে একজন তো সজ্জন থাকুক। আমি সেই শল্য সজ্জন, যে সব জানে কিন্তু কিছুই জানে না। যাক, কর্ণের হত্যা হয়েছে, কর্ণের হত্যা হয়েছে, এবং সত্যি বলতে কি খুব নির্মম ভাবে কর্ণকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, এ প্রসঙ্গে এও আপনাদের বলে রাখি যে কর্ণের এই হত্যা দৃশ্যে কৃষ্ণের কোনো হত্যালীলায় কৃষ্ণ হাত নেই, তবে হ্যাঁ, নকুলের হাত তো নিশ্চয়ই আছে। নকুল সেদিন আমাকে কি বললো জানেন? শুনুন, কর্ণ কৌরব পক্ষ থেকে পাণ্ডব পক্ষে ডিগবাজি খেয়েছে শুনে হঠাৎ দূত মারফত নকুলের কাছে আমার আহ্বান। আমি তো চিরকালেরই ধ্যামনা লোক, গেলাম গেলাম নকুলের কাছে। আমি জানতাম নকুল কি বলবে, তবু যখন হাজির হলাম, শুনি নকুল কি বলে। নমস্কার। এরপরে নকুলের সাথে শল্যের আবার কথন শুরু হচ্ছে। হ্যাঁ, দেখুন, আমি খুব একটা ভালো, খুব রিলেটেড প্রশ্ন উর্নিশা যেটা করেছে। মোনোলগের সাথে সলিলকির কোনো সেই অর্থে যে রিলেশন আছে এমনটা নয়, কিন্তু কোথাও কোথাও গুলিয়ে যায়। এই কৌশিকই দেখুন শল্য চরিত্রে সলিলকি থেকে মোনোলগে শিফট করলো। অর্থাৎ যখন ও শুরু করলো, সলিলকি হচ্ছে আমার আহ ভেতরে একটা অন্য মানুষ, একটা অন্য কিছু ফন্দি আঁটছে, বা কিছু প্ল্যানিং করছে, বা আহ, আহ, কিছু একটা চিন্তা করছে, কিন্তু সে রয়েছে একটা অন্য পরিস্থিতিতে, অন্য একটা জায়গায়, যেখানে সে দর্শককে বোঝানোর চেষ্টা করছে যে ধরুন সে ধর্মসভায় রয়েছে, কিন্তু তার মন চক্রান্ত করছে যে ধর্মসভা কিভাবে বিনাশ করা যায়। এবার দর্শক কি করে বুঝবে? দর্শককে বোঝানোর জন্য ওই ভিতরে সে কি ভাবছে সেটা খুব জনান্তিকে গিয়ে তার এই ভেতরের কল্পনাটাকে সংলাপের মধ্যে দিয়ে প্রকাশ করে। সেইটা কেন বলছি সলিলকি। যেমন আমি বলছি, ধরুন যে আমি যদি একটুখানি এক্সাম্পল দিই, যেটা কৌশিক শল্যের মধ্যে দিয়ে করলো, যে কোন কর্ণের হত্যা দৃশ্যের মধ্যে ও কিভাবে জড়িত ছিল। যে আপনারা আমাকে খুব সজ্জন ভাবছেন তো, আসলে কিন্তু আমি তা নই। আমি নিজেই হত্যা দৃশ্যের সঙ্গে যুক্ত ছিল। আমি আমি ঠিক অমুক সময় তাকে কি হত্যা করবো, এই যে ভেতরে ওটা ভাবছে, কিন্তু ওপর থেকে যারা রয়েছে তারা ধরে নিচ্ছে যে এটার সাথে ও যুক্ত নয়। এটা সলিলকি বলছে। বলতে বলতে দেখুন শল্য আবার মনোলগে শিফট করলো, যখন ও কর্ণের হত্যা দৃশ্যটাকে বর্ণনা করছে। নকুলে আমাদের পাঞ্চালী কথা নাটকের দৃশ্য এটা একটা। কৌশিক শল্য দারুণ অভিনয় করতে শল্য চরিত্রের মধ্যে। দেখুন সলিলকি কেমন করে মনোলগে শিফট করে যাচ্ছে। আমি কি বললাম, আপনারা রিলেট করতে পারছেন না? পাচ্ছেন না? ও প্রথমে শুরু করলো সলিলকি দিয়ে, অর্থাৎ ভেতরের মধ্যে যে ভাবটা চলছে, ওর ভেতরের মধ্যে যে মানুষটা কথা বলছে, যে মানুষটাকে কেউ বাইরে থেকে দেখতে পাচ্ছে না, সে শুধু নিজেই জানে আমার ভিতরে কি চলছে। প্রথমে সে সেটা প্রকাশ করলো যে কর্ণের হত্যার সাথে আমি কেমন করে জড়িত ছিলাম বা থাকবো। সেইখান থেকে
যখন কর্ণের হত্যা হলো ও মনোলগে শিফট করলো কেমন করে, ও যখন বলছে যে নকুলের সাথে কথোপকথনটা কি, নকুল কিভাবে রিয়াক্ট করলো। তো এটাকে আমরা বলছি যে মানে রিলেশনস অ্যান্ড ডিফারেন্স বিটুইন মনোলগ অ্যান্ড সলিলগ। আমি কি বোঝাতে পারলাম না, পারা গেল না? এটাই আর কি। একটি দর্শক কমেন্ট সম্ভবত দিলাম, উর্নিশা কমেন্টটা পড়ে ফেল। নিশা কে পাওয়া যাচ্ছে না। গৌরব হ্যাঁ, যদি পড়তে পারো। কমেন্ট আমরা একটু পরে পড়ি, আমরা যে আলোচনাটা করছিলাম আলোচনাটা ঘেঁটে যায়। কমেন্ট গুলো জমুক, কমেন্ট গুলো আপনারা পরে হ্যাঁ, পড়ুন, কমেন্ট গুলো ঠিক আছে। আপনারা এই আলোচনাটা কনসেন্ট্রেট করুন, ঠিক আছে, আমাদের পারফরমেন্স করতে হবে। কমেন্ট গুলো একজন খেয়াল করতে থাকুন, পরে আমরা আলোচনায় যাব, ঠিক আছে। শিবতবাবু, আপনার কাছে কি, আমি উর্নিশা নেই, আপনার কাছে কি মনোলগ ব্যাপারটা পরিষ্কার হলো? হ্যাঁ, আমার মতন করে পরিষ্কার আপনি হলো। একটা একটা হ্যাঁ, তাহলে আপনি একটা ইনস্ট্যান্ট একটা ক্রিয়েশন কিছু করুন, তাহলে বুঝতে সুবিধা হবে। ইনস্ট্যান্ট ক্রিয়েশন না? এই দেখুন, আমার এই কয়েকদিনের ব্যাপার, বুঝলেন না, আমি কয়েকদিনই আমি একটা খুব যন্ত্রণার মধ্যে আছি। সেটা হলো আমার 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 নিজের কারবার নিয়ে, বুঝলেন। সেখানে একটা অস্থিরতা চলছে কদিন ধরে। আমি কি করে বোঝাই? এ, আমার কাছে কিছু ছেলে কাজ করে, জানেন। সে ছেলেগুলো এক একজন এক এক চরিত্রের। ওই যে পুরাতন যে ছেলেটা, ওর ভালো নাম বলেই ফেলি, নেপাল। নেপাল, বুঝলেন। এই নেপাল কি করছে, বহুত দিনের পুরনো কর্মচারী তো, তার একটা না ভেতরে একটা কিরকম একটা মালিক মালিক সুলভ আচরণ তৈরি হচ্ছে। সবকিছুই যেন ও দোকানের ঊর্ধ্বে গিয়ে করার চেষ্টা করি। সাপোজ সাপোজ ধরুন, আপনি আপনি ফোন করছেন ওপার থেকে, আমাকে বলছেন হ্যালো হ্যালো, হ্যাঁ আমি নেপাল বলছি, আমি নেপাল বলছি। ও কখনোই বলছে না যে আমি ওই প্রতিষ্ঠানের, আমি নেপাল বলছি। তোমার ভেতরটা কি করে বুঝবো? আমি সেই প্রভাবটা দেখে আমি দেখলাম সেই প্রভাবে আর যারা আছে না, তারাও প্রভাবিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনাদের বোঝাতে পারছি না, আমি খুব 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 কঠিন কাটার যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটছি। এইরকম সুযোগে আমার কাছে আর একটা নতুন ছেলে এলো, যেখানে আমি আমার এই গোপাল বা নেপাল বা দিকপাল যাদের যারা আছে আমাদের কাছে, তাদেরকে আসল আমার মনের কথাটাকে বোঝাবার জন্য আমি একজনকে নিয়োগ করলাম। তো ভাবলাম সেই একমাত্র পারবে বোধহয় এই জিনিসটাকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য। সে তার প্রথম দিন দ্বিতীয় দিন করে আস্তে আস্তে সে ক্রমশ দোকানের হয়ে উঠছে, বুঝলেন। দোকানের হয়ে উঠছে। আর উল্টো দিকে যেটা ঘটছে, সেটা দেখা গেল ওই নেপাল আস্তে 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 সে দোকান প্লাস মালিক প্লাস অন্যান্য লোকের সঙ্গে এটা বিরোধী আচরণ করে তুলছে। আমি বুঝতে পারছি না এই ছেলেটা এরম ভাবে আচরণটা কেন করছে। ওর কাছে ওর উত্তর আছে। ঠিক আছে, দিনটা এগিয়ে চলুক, আস্তে আস্তে হয়তো এটা স্বাভাবিক হবে, বুঝলেন। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি? সমাধানের একটা রাস্তা আমি খুঁজছি, খুঁজছি, বুঝলেন, খুঁজছি। একদিন হয়তো পেয়ে যাব, কারণ দোকানটা তো করে চালাতে হবে। আপনারা আমাদের যেরকম পারেন এর মাধ্যমে যদি একটু সহযোগিতা করেন, আমি খুব উপকৃত হই। নমস্কার। দেখুন, একটা ভালো পারফরমেন্স দেখলাম। এটা একদম এই ইনস্ট্যান্ট করলেন বলে এটা যে একদম পারফেক্ট মনোলগ হলো এমনটা ঠিক হলো না, কিন্তু আবার হলো না এমনটা, এটাকে সেমি মনোলগ আচ্ছা। বলবো। এই জন্যই যে আমরা একটা পরিস্থিতির ব্যাখ্যা পেলাম ঠিকই, কিন্তু কোনো চরিত্রের কোনো রূপরেখা, অর্থাৎ দেখুন, এটা আমি বুঝিয়ে দিই, খুব ভালো একটা কন্টেক্ট উঠেছে।
শুধু আমরা নাটক করি চরিত্র নিয়ে, ঠিক আছে? অর্থাৎ আমাকে নাটকের একটা 4টে শর্তের একটা অন্যতম শর্ত হচ্ছে চরিত্র। তাহলে আমি এবার ধরুন আমার একটা নাটকে আমার চরিত্র হচ্ছে 10টা, কিন্তু সাবটেক্সটে 25টা চরিত্র থাকতে পারে। তার মধ্যে আরো 5-6টা চরিত্র থাকে যারা নাটকে মঞ্চে উপস্থিত নেই, কিন্তু তারা ভীষণভাবে নাটকের সাথে যুক্ত, সম্পৃক্ত। এই সম্পৃক্ত চরিত্রগুলোকে আপনি যতক্ষণ উপস্থাপিত করছেন, এই যেমন আমি আপনাকে এক্সাম্পল বুঝতে পারবেন, যারা রক্তকরবী পড়েছেন, রক্তকরবীতে রঞ্জন রঞ্জন গোটা নাটকে একবার মাত্র এসেছে, ঠিক আছে? তাও কি অন্যের বর্ণনা দিয়ে একবার আমাদের এর বর্ণনা দিয়ে, আমাদের সর্দারের বর্ণনা দিয়ে রঞ্জন আসছে, একবার বেশ কয়েকবার নন্দিনীর বর্ণনার মধ্যে দিয়ে রঞ্জন আসছে, কিন্তু রঞ্জন এই নাটকে একটা মূল চরিত্র হয়ে ওঠে। যতবারই আসছে রঞ্জনের বৈশিষ্ট্য সম্পর্কে, চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে ততবার আমরা মনোলগের স্পর্শ পাচ্ছি। অর্থাৎ একটা চরিত্রকে আমাকে আমার মনোলগের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। আর সলিলকি, আপনি চরিত্রটি আপনার ভেতরের মধ্যে যে অনুরণনটা চলছে, যে তোলপাটটা চলছে, বা যে চিন্তাটা চলছে, বাইরে থেকে যে মানুষটাকে আমি মঞ্চে দেখছি, সেই মানুষটা আসলে ভিতরে কি ভাবছে, সেইটা হচ্ছে সলিলকি। সেটা যখন আমার কণ্ঠের মধ্যে দিয়ে দেন, সেটা সলিলকি। সলিলকির একটা এক্সাম্পল সন্দীপ পালকে পেয়ে গেছি। উর্মিশা শুনতে পাচ্ছি? উর্মিশা, উর্মিশা, শিবজ্যোতি বাবুর মনোলগ শুনলাম। হ্যালো, উন্নিশা মিউটটা। শুনলাম তো, আমি বলছিলাম যে এবারে হ্যাঁ যদি একটু কয়েকটা কমেন্টস পড়ে নেওয়া যায়, অনেকগুলো কমেন্টস এসেছে। একটু দাঁড়িয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, বলো। আমাদের মন্ত্রীবাবু একটা কথা বলেছেন, তার জন্য একটা রিলেটেড ক্যারেক্টার উনি আমার স্টাবলিশ হ্যাঁ করার জন্য, হ্যাঁ ওটা হয়ে যাক, তারপরে নিশ্চয়ই করবেন। ওই এই একটু কন্টেন্টটা শেষ হোক, তারপরে আমরা এতে যাবো। হ্যাঁ, ঠিক। কমেন্ট করুন। আমরা মনোলগের একটা পারফরমেন্স শিবজ্যোতি বাবু করেছেন। আপনি তুলেছিলেন সলিলকির প্রশ্ন, যদি এর সঙ্গে রিলেট কোনো প্রশ্ন থাকে। কেটে গেছে, ঠিক আছে। সলিলকির একটা পারফরমেন্স, নেটওয়ার্কটার সমস্যা হচ্ছে উর্নিশা। সলিলকির একটা পারফরমেন্স। হ্যাঁ চলুন কমেন্ট পড়ুন দেখি, গৌরববাবু কমেন্ট পড়ুন। হ্যাঁ চলুন কমেন্ট পড়ুন হ্যালো। গৌরববাবু, কমেন্ট হ্যাঁ পড়ুন। স্যার, অ্যাকচুয়ালি মনোলগ বিষয়ক আমরা যে প্রসঙ্গটায় আছি সেই বিষয়ে কতগুলো আপনার কাছে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা পড়ে ফেলতে পারি। হ্যাঁ পড়ুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, পড়ুন। আমি বলো কৌশিকদা বা শিব শিবজ্যোতি কাকাকে একটু বলবো যে তোমরা কমেন্টগুলো পড়ো, আমি স্ক্রিনে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। উমানাথ বাবু আমাদের যে ড্রামাটিক তথা নাটক একক সাহিত্যের নানান শাখাতেই ব্যবহার করা যায়, সেক্ষেত্রে বিষয়টা কিভাবে ব্যাখ্যা করা যাবে? এবং কল্যাণ পট্টনায়ক একজন আরেকটি মনোলগ প্রশ্ন করেছেন, যে মনোলগ হলো কি হলো, অ্যাসাইড কি একটু ব্যাখ্যা করুন। আর কোনো কমেন্ট আছে? আর কোনো? না মানে আপাতত আর কোনো কমেন্ট তো দেখতে পাচ্ছি না। গৌরব যদি বলতে পারবে। না, প্রশ্ন সংক্রান্ত এরকম কিছু নেই। ওই ওনারা ওটা বলছিলেন যে এই প্রসঙ্গে যদি হ্যাঁ। আপনি কিছু বলেন, সেই রকম কমেন্ট আছে আর কি। উমানাথ বাবুর প্রসঙ্গে বলি, উমানাথ বাবু যে প্রশ্নটি করেছেন, একটা সম্পূর্ণ মঞ্চের প্রায়োগিক দিক, আর একটা সাহিত্যের অন্তর্দিক। অর্থাৎ সাহিত্যে যখন সেটা উপন্যাসে হতে পারে, ছোট গল্পে হতে পারে, নাটকে হতে পারে, সেটা সব এই অন্তর্ভাষণ
বা একজনের মধ্যে দিয়ে অন্যকে বিশ্লেষণ, এটা যখন মঞ্চে আমরা পরিবেশন করি তখন তাকে আমরা মনোলগ বলছি। এছাড়া আমরা অন্যভাবে করতে পারি। অ্যাসাইড যে কথাটা বলেছেন, মনোলগ, সলিলকি এবং অ্যাসাইড। অ্যাসাইড মানে মঞ্চের অন্তরালে যে ঘটনাটা ঘটে গেছে সেটা যখন আমরা মঞ্চে পরিবেশন করছি বা কমেন্ট্রি করছি তখন তাকে আমরা বলছি অ্যাসাইড। যেমন ধরুন আপনি মঞ্চের বাইরে কাউকে হত্যা করে এসেছেন, সেইখান থেকে গল্পটা শুরু হচ্ছে, নাটকটা শুরু হচ্ছে, তখন তাকে আমরা অ্যাসাইড ডেসক্রিপশন বা অ্যাসাইড পারফরমেন্স বলি। অর্থাৎ ধরুন আপনি হত্যা করে এলেন, সেই রক্তাক্ত অবস্থা আপনি মঞ্চে এসে ঢুকলেন, আপনাকে দেখে আমি জাজ করলাম যে আপনি ঘটনাটি ঘটিয়ে এসেছেন। বোঝা গেল? ডিটেলস আমরা পারফরমেন্স মধ্যে করতে 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 যাবো। একটা সম্পূর্ণ সাহিত্যের বিষয় মূল প্রশ্ন, আর একটা হচ্ছে আমরা যখন প্রয়োগ করি। উর্নিশা এসেছে, সন্দীপও আছে, সন্দীপ আছে। এই যেমন সলিলকির একটা এক্সাম্পল, উর্নিশা শোনা যাচ্ছে? একটু আমি অ্যাসাইড এর পারফরমেন্স করতে তাহলেই বুঝতে পারবেন। হুম। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। মনীষবাবু, আপনি কি কাউকে কিছু বলতে বললেন? এটা শোনা যাচ্ছে না হয়তো সেরকম। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যারকে স্ক্রিনে দেখাচ্ছেন যে হ্যাঁ, নেটওয়ার্কটা পজ সমস্যা। হয়ে না, গেছে। হ্যাঁ স্যার, নেটওয়ার্ক সমস্যা হলো। আচ্ছা, স্যার, সেদিকে বলতে কি সন্দীপ সন্দীপ এসেছে। সরি আপনি সন্দীপ এসেছে। স- হুম। সন্দীপ বলুন। সন্দীপ এসেছে, হ্যাঁ তো যেহেতু মনোজিৎ বাবু বেরিয়ে গেলেন, ওনার কথাটা শুনতে শুনতে অসম্পূর্ণ রয়ে গেল। তো আমরা সেই প্রসঙ্গে আবার ফিরে আসবো। তাহলে তার আগে আমি সন্দীপের কাছে যাব, যেহেতু সলিলকে নিয়ে একটা প্রসঙ্গ উঠেছিল। তো সন্দীপ যদি সলিলকের উপরে কিছু আমাদের পারফরমেন্স করে দেখায়। পারফরমেন্স, ঠিক আছে, করবো। কি কি করতে হবে? হ্যাঁ, আমাকেই চয়েস করে করতে হবে, তাই তো? আমার তো শোনা যাচ্ছে না? হুম। শোনা যাচ্ছে? মানে আমার বিষয়ের সলিলকের ওপরেই উপরে করতে হবে, কিছুটা তাই তো? পারফরমেন্স করে দেখা। আচ্ছা, ঠিক আছে। হুম হুম। আরে স্যার, তোর আপনি ইচ্ছা। এখানে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বল কর। কি হয়েছে স্যার? হুম কি হয়েছে এখানে? হুম হুম, একদম। হ্যাঁ, যাচ্ছি। রাত্রি? না স্যার, আপনার রাত্রি মানে তো ফার্স্ট বেল, সেকেন্ড বেল, থার্ড বেল, কার্টেন ওপেন, সামনে একটা সুন্দরী নারীর মুখ। রাত্রি হতেও পারে, আবার নাও পারে। তবে স্যার আপনি যে রাত্রির কথা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন না, সেই রাত্রির সঙ্গে এই রাত্রির কোনো মিল নেই স্যার, এটা আমি শিওর বলতে পারি। বেশ, সন্দীপ আমাদের দলের সব থেকে কনিষ্ঠতম সদস্য। তার থেকে একটা পারফরমেন্স দেখলাম, খুব ভালো সন্দীপ। আমাদের শেষ বিকেলের আলোর একটা অংশ করে দেখালো, খুব ভালো। তো অসাধারণ। হ্যাঁ, আচ্ছা, এবারে মনীষী বাবুকে তো পাওয়া যাচ্ছে না এখনো, উনি এইটা আসতে হয়তো পারেননি। স্যার, একদমই তো স্যার থাকলে হয়তো এর ব্যাখ্যাটা দিতে পারতেন হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, কি একদমই কি একদমই এই সলিলকি, এটা সিনটার সলিলকি। এক্সপ্লেনেশনটা দিতে পারেন।
এই সিনটার এক্সপ্লেনেশনটা দিতে পারবে? একদম 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 এটাই। আচ্ছা, আমি উর্নিশাকে আচ্ছা, একটা আমি কথা আর বলবো। কয়েকটা কমেন্ট বাকি ছিল। হুম হুম হুম। না, কমেন্টস আর সেইভাবে কিছু নেই, মানে প্রশ্ন ছিল আর কি। কমেন্টস আচ্ছা বলতে আমি উর্নিশাকে একটা কথা বলছি। উর্নিশা, যেহেতু আমাদের নেটওয়ার্কটা হুম এত সমস্যা হচ্ছে, সেই জন্য তোমরা একটুখানি দেখো। আমি মনে হচ্ছে স্যারের কোনো হুম হুম টেকনিক্যাল সমস্যা হচ্ছে। আমি একটু দেখি, আমি জাস্ট স্ক্রিন থেকে একটু অফ হচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, স্যার এসছেন। হুম হুম। আচ্ছা উর্নিশা, এই সন্দীপের আচ্ছা পারফরমেন্সটা নিয়ে স্যারকে বল একটু। আমার মনে হয় ব্যাখ্যাটা শুনতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই একদম দরকার, একদম ঠিকই। হ্যাঁ, আমি তো আহ, আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো। হুম। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। সন্দীপের পারফরমেন্স কি হয়ে গেছে? আমার তো নেট চলে গিয়েছিল, আমি জানি না আমার গিয়েছিল না আচ্ছা গৌরবের গিয়েছিল। আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম না, পুরো আউট হয়ে গিয়েছিল। সন্দীপের পারফরমেন্সটা কি হয়ে গেছে? হুম। তো তাহলে তো আমি ওটা দেখতে না পেরে তো আমি কি করে কমেন্ট না, করবো? সন্দীপ আমাদেরকে শেষ বিকেলের আলো থেকে একটা ছোট্ট সলিডকের উপরে পারফরমেন্স করে দেখিয়েছে। ওর ওই ও কোনখানটা করেছে? হ্যাঁ বল। ও কোনখানটা করেছে? সন্দীপ কি আরেকবার করবে? সন্দীপ কি আরেকবার করবে স্যার? হ্যাঁ ওটাই জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, করো তাহলে। রিপিট করা দরকার নেই, কোনখানটা করেছে আমি বললে আমার। ফার্স্ট বেল, সেকেন্ড বেল, আমি থার্ড সেটাই বেল, ওই আমি সেটাই জায়গাটা ওকে। গুড সন্দীপকে পারফরমেন্স। বলছিলাম যে ওর যদি পারফরমেন্সটা আরেকবার করে দেখায়, আমি সেটাই বলছিলাম যে আরেকবার পারফরমেন্সটা যদি করে দেখায়। হুম হুম। হুম হুম হুম। তো সেটা আর করা দরকার নেই আমার মনে হয়। মানে করেছে তো, আমি দেখতে পেলাম না কেমন করেছে। তবে এটা অবশ্যই একটা সলিলকির একটা এক্সাম্পল, কারণ এইখানে সন্দীপ যে রোলটা প্লে করেছে, যেহেতু ওটা আমার নাটক আমি বলতে পারছি, আমি জানি না, আমি ওর পারফরমেন্সের গুণাগুণ বিচার করতে চাইছি না। কোনো একটা মাইক থেকে ডিস্টার্ব আসছে, সম্ভবত সন্দীপের। হ্যাঁ, তো যেটা বলতে পারি সেটা হচ্ছেই যে ওইখানে সুকল্প ওকে একটা রিলেটিভ একটা সংলাপ দিয়েছিল, দেখ তো চিনতে পারিস আমার আত্মীয়কে কিনা। তো সেখানে ও কিন্তু সুকল্পের প্রশ্নের উত্তরে ও কিন্তু উত্তরটা দিচ্ছে না যে হ্যাঁ চিনতে পাচ্ছি বা চিনতে পাচ্ছি। যেমন একটু আগে অ্যাসাইড একজন প্রশ্ন করেছিলেন, আমি সেটা নিয়েও এর সাথে রিলেটেড, কারণ খুব কাছাকাছি তিনটে মনোলগ, সলিলকি অ্যান্ড অ্যাসাইড, তিনটে খুব কাছাকাছি একটা আহ, বিষয় নাটকের ভাষায়। তো সেক্ষেত্রে ওই খানিকটা সলিলকি আবার তার সাথে খানিকটা অ্যাসাইড। ওইখানে দেখুন সন্দীপ যে পারফরমেন্সটা করেছে, ও কিন্তু ওর ভিতরের রাত্রি সম্পর্কে যে কনসেপ্টটা হয়ে রয়েছে, অর্থাৎ সেটা কোনো তার নাম রাত্রি না হতে পারে, অন্য কোনো নারী হতে পারে, কিন্তু যেহেতু রিলেটটাও করে ফেলতে পেরেছে যে এটা সেই রাত্রি কিনা, ও সঙ্গে সঙ্গে ওর ভেতরের মনে রাত্রি সম্পর্কে বা একটা অন্য কোনো নারী সম্পর্কে ওর যে কনসেপ্ট, যেটা সুকল্পের সাথে বা ও যে চরিত্রকে প্রশ্ন করেছে সেই চরিত্রের পার্সপেক্টিভে হয়তো ও বলছে না, ওর ভেতরে একজন নারী সম্পর্কে যে চিত্র আঁকা আছে ও সেটাকেই ব্যাখ্যা করছে ওর মতো করে। যেহেতু ও নাটক করে তাই ও ফার্স্ট বেল, সেকেন্ড বেল, থার্ড বেল বলেছে। যদিও মার্ডারার হতো তাহলে সে সেইভাবে তার ভেতরের কথা, তার ফিলিংসটা রিয়াক্ট করতো। যদিও লেখক হতো তাহলেও সেইভাবে তার কথাটা রিয়াক্ট করতো। এটা হচ্ছে সলিলকি, অর্থাৎ আমার ভেতরের মানুষটা পার্সোনালি হোয়াট হি ইজ সিং, যখন সে সেটা দর্শকের সাথে রিলেট করছে যে উনি এই কথাটা বলছেন ঠিকই কিন্তু আমি বলতে চাইছি এই কথা, তখন তাকে আমরা বলছি সলিলকি। আর অ্যাসাইড অনেকটা এই টাইপের। অ্যাসাইড মানে যেটা আমি একটু আগে বলতে চলে গেলাম, তখন সেটা হচ্ছে যে মানে আমাদের মঞ্চে ঘটছে না, মঞ্চের বাইরে যেটা ঘটে গেছে সেটা আমি যখন এসে স্টাবলিশ করছি সেটা অ্যাসাইড। তবে তুমি মাথায় রাখতে হবে অ্যাসাইড কিন্তু রেদার ইম্পর্টেন্ট দেন ডায়লগ। অ্যাসাইডে কিন্তু আহ, সংলাপের প্রাধান্যটা খুব কম থাকে। আমার এক্সপ্রেশন, আমার ছোট ছোট উক্তি, সেগুলোর মধ্যে দিয়ে আমার যে পারিপার্শ্বিক যে চরিত্র, সেই চরিত্র যেটা বলতে চাইছে আমি কিছু কিছু কিউ দিয়ে দর্শককে, আমি ওই যে বলে না ক্রিকেটের সেই ট্যাঙ্কারে রোল প্লে করে, অনেকটা সেই টাইপটাও, সেই কাজটাও কিন্তু অ্যাসাইড অনেক সময় করে দেয়। আচ্ছা বেশ তাই হবে এইটা বলে, অর্থাৎ আমি একটা ছোট ছোট সংলাপ, ছোট ছোট কিউ দিয়ে আমি যখন মানে মূল যে চরিত্রের বক্তা, সেই বক্তাটার সাথে আমি দর্শকের সাথে রিলেশন ক্রিয়েট করার কাজটা আমি করে দিচ্ছি, তখন তাকে আমরা অ্যাসাইড বলছি। অর্থাৎ চরিত্র তার অ্যাসাইড রোল প্লে করছে, করে একটা একটা দৃশ্যকল্পকে, একটা
প্রেক্ষাপটকে উপস্থাপিত করছে, তখন তাকে আমরা অ্যাসাইড বলতে চাইছি। বোঝানো গেল? বলতে পারলাম? বোঝা গেল না? ধরুন আমি একা একা একটা সংলাপ বলছি, আর সহজ করে বলতে গেলে পরে সেটা দর্শক একরকম করে বুঝছে, কিন্তু আমার মনে হলো যে এই সংলাপটা আমি একা একা বলতে গিয়ে দর্শককে ঠিক আমি যতটা বড় দরকার বলতে পারছি, তখন আরেকজন লোক পাশ থেকে এসে এমন কিছু কিছু কিউ দিল, ছোট ছোট সংলাপ, আমার চেয়ে ভারী সংলাপ নয়, ছোট ছোট কিছু সংলাপ দিয়ে এমন করে রিলেট তৈরি করলো যাতে করে দর্শকের খুব সহজেই ওই প্রেক্ষাপটটাকে রিলেট করতে বা চরিত্রটাকে রিলেট করতে বা চরিত্র যে পারফরমেন্সটা করছে সেটার পূর্ণাঙ্গ একটা ছবি আঁকতে সুবিধে হলো। যদি ওই ছোট ছোট সংলাপ বলা চরিত্রটাকে আমরা সরিয়ে নিই, তাহলে কিন্তু এটা মনোলগ হতে পারে, সলিলগই হতে পারে। যে মুহূর্তে আমি অ্যাসাইড একজনকে উপস্থাপিত করছি, যে ওই চরিত্রটার পাশ থেকে কিছু কিছু ফোড়ন কেটে, আমি যদি আমার ভাষায় বলি, ফোড়ন কেটে একটা পরিপূর্ণ দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারছে, তখন তাকে আমরা অ্যাসাইড রোল প্লে বলি। এবার ওটা ক্লিয়ার হলো? অনেক ক্ষেত্রে যেমন আমি আমার ভাষায় বলি, অ্যাসাইডে সবসময় সংলাপ হতে হবে এমনটাই নয়। সংলাপ হওয়াটাই এটা মানে মানে চিরাচরিত ধারণা হচ্ছে যে একটা আলাদা কোনো চরিত্রই রোলটা প্লে করে, কিন্তু অ্যাসাইডে আবহ অনেক ক্ষেত্রে অ্যাসাইডে রোল প্লে করে দেয়, অনেক ক্ষেত্রে করে দেয়। নেক্সট, আগে চলুন। উর্নিশা, উর্নিশা আউট হয়ে গেছে। চলুন কেউ আর কোনো আলোচনা থাকলে চলুন। আর কোনো আলোচনা থাকলে চলুন। উর্নিশার হ্যাঁ। নেটওয়ার্কটা সমস্যা। স্যার আমার খালি একটা প্রশ্ন, মানে প্রশ্ন না, আপনি জাস্ট হ্যালো অ্যাসাইডটা বললেন বলে মনে হলো। হ্যালো হ্যাঁ, হ্যাঁ কৌশিকদা বলো। গৌরব বলে না, গৌরব কি বলছিলে বলে না? আচ্ছা, হ্যাঁ আমি মানে অ্যাসাইডটা আপনি বললেন যে আবহ কাজ করে, মানে আপনি যেটা বললেন যে মানে সংলাপটা সবসময় যে করতে হবে অ্যাসাইডের কাজ করবে এরকম কোনো বিষয় না, মানে আমাদের এটা আমি ভেবেছি, এটা আমার আমি বলিনি, এটা আমার ব্যক্তিগত ভাবনা। অ্যাসাইড বলতে যেটা বললাম, থিওরির দিক থেকে ওটাকে আমরা অ্যাসাইড বলি। আচ্ছা, আমরা সেটা অভিব্যক্তি দিয়েও প্রকাশ করতে পারি, তাই তো? কি করে অভিব্যক্তি প্রকাশ করব? হ্যাঁ, করতে পারি, কিন্তু তাতে দর্শকের ব্যাপারটা দেখুন, ভালো করে বুঝুন। আমাদের নাটক করি, নাটকের মূল উদ্দেশ্য হচ্ছে যে দর্শকের সাথে কানেক্ট করা। সেটা আমি একক অভিনয় করেও করতে পারি, এটা একটা টেকনিক্যাল দিক। আমার মূল বক্তব্য হচ্ছে আমি দর্শকের সাথে আমার নাট্য ভাবনা, নাট্য বিষয় আমি দর্শকের সাথে কানেক্ট করবো, এটা হচ্ছে নাটকের মূল পার্সপেক্টিভ। সেটা করতে গেলে পরে এতগুলো কথা আসছে। ঠিক আছে, এক্সপ্রেশন সম্পূর্ণ ডিফারেন্ট একটা ইস্যু হয়ে যাচ্ছে। এক্সপ্রেশন প্রত্যেক ক্ষেত্রেই লাগে, তার সঙ্গে অ্যাসাইড মনোলগ করলে আমার এক্সপ্রেশন লাগবে না? সয়লগিত এক্সপ্রেশন লাগবে না? অ্যাসাইডের সাথে এক্সপ্রেশনের কি সম্পর্ক? সব ক্ষেত্রে এক্সপ্রেশন থিয়েটারের একটা মানে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত একটা, কিন্তু এগুলো তিনটা আলাদা পার্সপেক্টিভ। যেমন এই যিনি প্রশ্ন করেছেন তিনি ডায়ালগ, তিনি মনোলগ জানেন, এবং আমি নিশ্চিত তিনি অ্যাসাইডটাও জানেন, জেনে আমাকে প্রশ্ন করেছেন, কারণ তিনি নাহলে জানতেনই না যে মনোলগ, সলিলকি এবং অ্যাসাইড এই তিনটে যে পরস্পর রিলেটেড, এটা ওনার ধারণাতেই আসতো না যদি উনি তিনটে রিলেশনটা না বুঝতেন, তবেই উনি প্রশ্নটা করেছেন। ঠিক আছে, হ্যাঁ কৌশিকদা কিছু বলছিল। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই মুহূর্তে এই ব্যাখ্যাটা শুনে একটা পারফরমেন্সের আমার মাথায় এলো, যদি অনুমতি দেন তাহলে করছি। তো সেটা অ্যাসাইড না, একটু যদি বলুন। শুনতে পাচ্ছি না, কৌশিককে শুনতে পাচ্ছি না। আমি বলছি, শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। আপনার মনে হয় হেডফোনটা প্রবলেম করছে, হেডফোনটা কানেক্ট করুন, হেডফোনটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমি বলছি, হ্যাঁ শোনা যাচ্ছে এবারে? হ্যাঁ, শোনা যাচ্ছে।
হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন না, হ্যাঁ, নাকি আমি আমি শুনতে বলছি যে পাচ্ছি না? অ্যাসাইডের ব্যাখ্যাটা শুনতে শুনতে একটা হ্যাঁ, অ্যাসাইডের হুম, হুম, হুম। লেটে আসছে আওয়াজটা। বলুন। হ্যাঁ, বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে অ্যাসাইডের ব্যাখ্যাটা শুনতে শুনতে একটা পারফরমেন্স আমার মানে একটা ইম্প্রোভাইজেশন একটা মাথায় এলো। তো যদি পারমিশন দেন আমি তাহলে ওটা করতে চাইছিলাম, যে ওটা অ্যাসাইড হচ্ছে কিনা সেটা জানার জন্য। হুম, হুম। শুরু করছি। রতনদা, একটা চা দাও তো। কি রে, খুব টেনশনে মনে হচ্ছে। টেনশন, টেনশন তো বটেই। পাড়ার মোড়ে, পাড়ার মোড়ে একটা মরা আছে, ওটার গায়ে মাছি ভর্তি। এ কি বিড়ি করছিস রে? হ্যাঁ, আচ্ছা রতনদা, যদি তুমি কাল দেন, তারপরে আমার মরা লাশটা পড়ে আছে, আর গায়ে মাছি ভ্যাক করছে, সবাই দেখছে, সবাই দেখছে আর মুখে হাত চাপা দিয়ে দূর থেকে চলে যাচ্ছে। তুমি কি আমার গায়ে হাত দেবে, কি ছবি ওই লাশটাকে? একটা বলিনি, পাড়ার মোড়ে আলো অব্দি পড়েছে, অসুস্থ কিনা বুঝতে পারিনি। সকালে গিয়ে দেখলাম মোড়ে পড়ে আছে, গোটা গায়ে মাছি ভ্যান ভ্যান করছে, কেউ ছুটছে না পর্যন্ত। না না, আমি বাড়ি যাই, হ্যাঁ বাড়ি যাই, পরে কথা হবে। শেষ হয়ে গেছে। তো আমি বলছিলাম যে এই ধরনের কি, এটা কি অ্যাসাইড হতে পারে? না দেখুন, আমি আগেই বলি যে অ্যাসাইড এইভাবে আয়োজন করে করবার মতো কোনো বিষয় নয়। অ্যাসাইড নাটকের কনটেক্সটের সাথে যুক্ত। অ্যাসাইড, আমি বারবার বলছি যে এটা আমার একটা পারফরমেন্স হলো, এবং এই রতনদা যে লোকটা রোলটা প্লে করলো সে খানিকটা অবভিয়াসলি অ্যাসাইড রোল প্লে করলো, ঠিক হুম, অ্যাসাইডের কাজ করলো ঠিকই। কিন্তু অ্যাসাইডটা এইভাবে হয় না। আমরা কথা প্রসঙ্গে কথা বলি না, আমি যেটা বললাম যে হুম, অ্যাসাইড মানে ডায়লগ অতটা ইম্পর্টেন্ট নয়, ছোট ছোট কথাগুলো, এক্সপ্রেশন, ছোট ছোট অভিব্যক্তিগুলো, আমাদের ভোকাল অভিব্যক্তিগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে অ্যাসাইডের ক্ষেত্রে, যেগুলো করলে পরে, যেমন আমি খুব টেকনিক্যাল একটা কথা বলি, দেখবেন নাটকে আমরা কথা বলি খুব, আমরা যখন সিকোয়েন্স তৈরি করি, যে সুব্রত বাবু অভিনয় করছেন, তার মুখে ডায়লগ, আপনি তার কো আর্টিস্ট মঞ্চে রয়েছেন, আমরা বলি যে আপনি এমন কোনো বাড়তি অঙ্গভঙ্গি করবেন না যাতে দর্শকের কনসেন্ট্রেশন শিবজ্যোতি বাবুর কাছ থেকে আপনার কাছে চলে যায়। এটাকে আমরা বলি ফাউল অ্যাক্টিং, এগেইনস্ট অফ ড্রামা বা এগেইনস্ট অফ মোশন বলি। আমি কি বললাম, বুঝতে পেরেছেন? তাহলে আপনি কি করবেন, ঠিক যেটা করলে পরে শিবজ্যোতি বাবুর পারফরমেন্সটার প্রতি দর্শকের আরো বেশি বেশি করে কনসেন্ট্রেট করতে সুবিধা হয়। এইটাকে আমরা বলছি অ্যাসাইড রোল প্লে, এটা অ্যাসাইডিং অ্যাকচুয়ালি। বুঝতে পারলেন? আপনি এমন ছোট ছোট কিউ দিলেন, হ্যাঁ তারপর আচ্ছা কি আচ্ছা হলো? আচ্ছা আচ্ছা, আচ্ছা তাই, বুঝতে পেরেছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এইগুলো এগুলো এতটা আয়োজন করে করবার মতো, খুব কন্টেক্সচুয়াল, বুঝতে প্রসঙ্গক্রমে মঞ্চে এগুলো এগুলো আসে। হুম। উমানাথ বাবু খুব ভালো ভালো প্রশ্ন করেন। উমানাথ বাবুর প্রশ্নের মধ্যে দিয়ে আলোচনায় গেলে পরে, শুধু উমানাথ বাবুর প্রশ্ন রেডি করে আলোচনা করলে পরে, আমি খুব সত্যি সত্যি বলছি যে যারা নাটকের নতুন ছাত্র, শুধু আমি নাটকের অভিনেতা অভিনেত্রীদের কিছু না জানলেও হচ্ছে, নাটক নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য খুব কাজে লাগবে উমানাথ বাবুর প্রশ্নের উত্তরগুলো ফলো করলে। আবার একটা প্রশ্ন এসেছে। হুম। হ্যাঁ, উনি একটা প্রশ্ন করেছেন, এই হ্যাঁ 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 আপনি বলতে বলতেই হ্যাঁ জাস্ট হ্যাঁ প্রশ্নটা এসছে, সেটা হচ্ছে আমরা প্রয়োজনে নাটক পড়াই,
আপনারা প্রয়োজন অপ্রয়োজনে নাটক করান। একদম প্রশ্নগুলো করার এটাই কারণ আমরা যা যা জানি স্টেজের দিক থেকে সেগুলোর ব্যাখ্যা কিভাবে করেন আপনারা। হ্যাঁ উমেশবাবু, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি এবং আপনার প্রশ্নগুলো বুঝতে পারি বলেই সত্যি কথা বলতে কি যে কোনো অনুষ্ঠানে এখন আপনার প্রশ্নের জন্য আমি অপেক্ষা করি। হুম। এবার উমেশবাবু যেমন এই প্রশ্নটা খুব ভালো। গৌরবাবু, আপনি মাইকটা অফ করুন, আপনি মাইকটা অন। হ্যাঁ, সরি হ্যাঁ। হ্যাঁ, উমেশবাবুর প্রশ্নের জন্য আমি অপেক্ষা করি। উমেশবাবুর প্রশ্ন আমি যেটা একটু আগে বলছিলাম, উমেশবাবুর প্রশ্নটা এসে গেল যে উমেশবাবুর প্রশ্ন শুনলে পরে যারা নতুন নাটক পড়তে আসা ছেলে মেয়ে তাদের জন্য অত্যন্ত উপকার হবে। এই সেটারই প্রশ্ন প্রায় উমেশবাবু করে দিলেন। দেখুন, আমরা যা নাটক করি কারণে, প্রয়োজনে বা অপ্রয়োজনে, সেটা টেকনিক্যাল দিক। আপনারা যারা নাটক পড়ান তারা, যেমন আমি যদি খুব সহজ এক্সাম্পল দিই উমেশবাবু, ধরুন ভাষা আগে এসেছে, ব্যাকরণ অনেক পরে এসেছে। নাটক যেমন ড্রামা, এটা একটি গ্রিক শব্দ। ড্রামা কথাটার মানে হচ্ছে গতি, মোশন, চলা। আবার নাটক বলুন, নাটিকা বলুন, নটি বলুন, নাট বলুন, যা বলুন, এইটা নট, বাংলা নট ধাতু থেকে বাংলা ভাষা এসেছে। এই নট কথাটার মানেও হচ্ছে চলা, চাল চলন, চলন, এই কথাটার মানে। অর্থাৎ আমি গ্রিক শব্দতেই যাই। ড্রামা কিন্তু ইংরেজি শব্দ নয়, গ্রিক শব্দ, যদিও ইংরেজি ভাষাটা সৃষ্টির ক্ষেত্রে গ্রিক এবং ল্যাটিনের প্রচুর প্রভাব রয়েছে। তো আবার বাংলাতে দেখুন যে নট কথাটা বলছি, তার যে নট ধাতু থেকে এসেছে, এই নট কথাটার মানেও কিন্তু চলা, চলাফেরা, মুভমেন্ট। অর্থাৎ এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার হচ্ছে যে নাটক কথাটার মানেই হচ্ছে চলা। সে ড্রামা বলি বা নট বলি বা নাটক বলি, অর্থাৎ চলা মানে চলা কোনটা চলতে পারে, যার গতি আছে, গতিকার আছে, যার জীবন আছে, প্রাণ আছে, সময়, যার নিজস্ব একটা স্পন্দন আছে। তো নাটক কোনো সময় স্থির কোনো জিনিস নয়। আমরা যারা যখন ক্লাসে নাটক পড়াই, ধরুন আমি এই আগের দিন একটা প্রশ্ন এসেছিল যে অ্যাবসার্ড ড্রামায় ক্রপসের প্রয়োজন কতটা। 1950 সালে অ্যাবসার্ড ড্রামা যখন কনসেপ্ট হলো, 1970 সালে যখন থার্ড থিয়েটার ইনপুট হলো অ্যাবসার্ড ড্রামার সাথে, সেখান থেকে যে 2020 সালে এখন অ্যাবসার্ড ড্রামার কনসেপ্টটাই ব্যবহার হতে হতে পুরোপুরি বদলে গেছে। এবার 2020-25 সালে যখন আপনারা নাটকের নতুন বই আসবে, নতুন কথা নাটকে পড়াতে যাবেন, তখন দেখবেন আপনাদের এই অ্যাবসার্ড ড্রামাকে নতুন করে পড়াতে হচ্ছে। অর্থাৎ এই অ্যাবসার্ড ড্রামা মানে কিম্ভূত নাটক, অর্থাৎ যার কোনো ধর নেই, মুন্ডু নেই, কিন্তু সে একটা বক্তব্য রাখছে। এই যে কনসেপ্ট থেকে অ্যাবসার্ড নাটকের বক্তব্যটা, অ্যাবসার্ড শব্দ থেকে নাটকটা তৈরি হয়েছিল, সেইখান থেকে আমরা অনেকটা ফেলে চলে এসেছি। ফলে নাটকগুলো আমরা এখন ক্লাসে ঠিক যেগুলো যেগুলো পড়াই, ঠিক সেগুলোতেই নাটক কিন্তু আর আটকে নেই। নাটক সেই স্টেশন ছেড়ে প্রায়োগিক গুণে গোটা পৃথিবীতে তো বটেই, এমনকি বাংলার নাটকেও সেই নাটক আমরা রূপক সাংকেতিক নাটক বলতে ঠিক ঠিক যে, এমনকি আমি যদি আরো একটু মানে অ্যারিস্টটল বা শেক্সপিয়রের সময় যে নাটক লেখার যে 5টা শর্ত দেখে নাটক লেখা শুরু হয়েছে, সেটা এখনো রয়েছে। কিন্তু কেবলমাত্র সেই 5টা শর্তকে মেনটেন করেই নাটক কিন্তু এখন আর লেখা হচ্ছে না। যে উৎসমুখ, বিন্যাস, ক্লাইম্যাক্স, গ্রন্থিমোচন এবং কনক্লুশন, এই যে 5টা স্টেপ, 5টা পর্যায় নিয়ে একটা নাটক তৈরি হতো, এখনো নাটকের কাঠামোটা কিন্তু তাই রয়েছে। আপনারা যখন ক্লাসে পড়াচ্ছেন তখন নাটকের কাঠামো বলতে গেলে এটাই বোঝাচ্ছেন, যেমন আপনি একটু আগে মনোলগ আর ইউরিওটিক বলছিলেন, তো এখন আপনারা সেটাই বোঝাচ্ছেন। কিন্তু নাটক এখন যে সময় নাটক লেখা হচ্ছে, সেটা আমরা পিছনে ফেলে অনেকটা এগিয়ে এসেছি। এখন কিন্তু এই 5টা জিনিসের সাথেই, এই 5টা মূল শর্তকে মাথায় রেখে আরো অনেক কিছু নাটক লেখার ক্ষেত্রে ইনপুট দেওয়া হচ্ছে। যেমন আমি আর একটা বলি এই প্রসঙ্গক্রমে, এই যে নাটক যাত্রা, এই ফরম্যাট নিয়ে অনেক কথা হচ্ছিল, তো তো এখন যদি আপনাকে বলি, আপনি চমকে উঠবেন যে এখন নাটকের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম কি। আমি যদি বলি টেলিভিশন, অনেকে মাথায় হাত দিয়ে দেবে, কিন্তু সত্যি তো টেলিভিশন নাটকের জনপ্রিয় মাধ্যম। যখন আমি ক্লাসে পড়াই তখন কিন্তু নাটক বলতে আমরা শুধুমাত্র মঞ্চকেই বুঝি। নাটক মানে শুধু মঞ্চ না। আমি কেন বলছি, যখন সিনেমা লেখা হচ্ছে, তো সিনেমায় তো কাহিনীর উৎসমুখ থাকে, কাহিনীর বিন্যাস থাকে, সিনেমাতেও ক্লাইম্যাক্স থাকে, সিনেমাতেও গ্রন্থিমোচন থাকে এবং সিনেমাতেও কনক্লুশন থাকে। শুধু মাধ্যমটা আমরা পাল্টে 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 ফেলছি। তো উপন্যাসের মধ্যেও মনোলগ থাকে, উপন্যাসের মধ্যেও সলিলকি থাকে। আমরা যখন সেটাকে মঞ্চে নিয়ে আসি, উপন্যাসের ডেসক্রিপশনের মধ্যে দিয়ে থাকে। আমি যখন সেটাকে মঞ্চে নিয়ে আসি তখন ক্যারেক্টারের মধ্যে, উপন্যাসের সাথে নাটকে তো প্রচুর মিল আছে। উপন্যাস লিখতে গেলেও একটা পার্সপেক্টিভ, একটা প্রেক্ষাপটের প্রয়োজন হয়, একটা প্লটের প্রয়োজন হয়, চরিত্রের প্রয়োজন হয়, কনক্লুশনের প্রয়োজন হয়। উপন্যাসেও একটা ক্লাইম্যাক্স তৈরি করতে হয়, যেখান থেকে কি উপন্যাসটা কাহিনী নতুন দিকে মোড় নেয়। নাটকেও তাই হয়, নাটকে দ্বন্দ্ব তৈরি করা, নাটকে একটা অত্যন্ত, উপন্যাসও ঠিক তাই থাকে, অনেক মিল আছে।
আমরা নাটকে এই উপন্যাসটাকে কি করি, আমরা ওই আগে ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ, আমরা সেটাকে সংলাপের মধ্যে দিয়ে, চরিত্র চিত্রায়নের মধ্যে দিয়ে, অর্থাৎ উপন্যাস যখন মানুষ শুয়ে শুয়ে পড়ছে, সে তার মগজে কেবলমাত্র নিচ্ছে। এই জন্য নাটকে দৃশ্যকাব্য বলা হচ্ছে। কিন্তু সে যখন সেই উপন্যাসটাই মঞ্চে, যেমন ধরুন পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝে, এগুলো নাটক হয়েছে, ঢোড়াই চরিত মানুষ নাটক হয়েছে, নকশিকাতার মা নাটক হয়েছে, এগুলো যখন মঞ্চে দেখছি তখন শুধু পড়ছি না, সেই ছায়ারূপগুলোকে আমরা মঞ্চে দেখছি, অর্থাৎ কাহিনীটা তখন মঞ্চে চলে আসছে। ঠিক তেমন ভাবেই আমাদের এই যে টেক্সচুয়াল থিওরির যে কনসেপ্ট গুলো আপনারা যেগুলো ক্লাসে পড়ান, আমরা সেগুলোই মঞ্চে এক্সিকিউট করি। যেটা ওনারবাবু খুব সুন্দর করে বলেছেন যে আমরা কিভাবে করি, আমরা ঠিক যেভাবে আপনারা পড়ান সেইভাবেই করি। কিন্তু করতে করতে আপনারা যেহেতু একটা থিওরিকে ফলো করতে করতে যান, আপনাদের ক্লাসে পড়াতে গেলে নতুন কিছু ক্রিয়েট করার অবকাশ থাকে না। আপনি শেক্সপিয়রের ট্র্যাজেডি বোঝাতে গেলে পরই শেক্সপিয়রের ট্র্যাজেডির যে বৈশিষ্ট্য সেগুলি আপনি বোঝাবেন। আপনি নাটকে যে চলমান যে ফরম্যাট গুলো আছে, ট্র্যাজেডি কমেডি, মেলোড্রামা, এগুলোকেই আপনি করবেন। আমরা যখন করতে যাচ্ছি, করতে গিয়ে দেখছি কেমন করে মেলোড্রামা, ট্র্যাজেডি কমেডি পাঞ্চ করে একটা নতুন ফরম্যাট তৈরি হয়ে গেল। হয়তো সেটা আপনি এখন ক্লাসে পড়াচ্ছেন না, আপনি সেটা আজ থেকে 15 বছর পরে গিয়ে ক্লাসে কখনো পড়াবেন। যেমন বাঞ্ছারামের বাগান একটা নতুন নাটকের কনসেপ্ট দিয়েছিল। যেমন আমি আরো যদি এক্সাম্পল, খুব সহজ একটা এক্সাম্পল দিই আমার দৃষ্টিভঙ্গি, নরক গুলজার অসাধারণ একটা সাংকেতিক নাটক, যে নাটকের মধ্যে একটা 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 উপর একটা স্বর্গ নরকের সম্পর্কের মধ্যে দিয়ে কেন্দ্র রাজ্যের সম্পর্ককে বর্ণনা করা হয়েছে। এখন এই যে রূপক সাংকেতিক নাটক, আমরা রক্তকরবী বোঝার সময় যে পার্সপেক্টিভে রূপক সাংকেতিক নাটক বোঝাচ্ছি, এখন তার সাথে কোথাও অ্যাবসার্ড ড্রামা রিলেশন আমি একটা নাটকে তৈরি করছি, কোথাও ঢুকে যাচ্ছে। শুধুমাত্র রূপক সাংকেতিকটা রূপক সাংকেতিক হিসেবে আমরা মঞ্চে আর করছি না, আবার শুধুমাত্র অ্যাবসার্ডটাকে কেবল, আলটিমেটলি আমাকে দর্শকের কাছে একটা মেসেজ পৌঁছতে হবে। আলটিমেটলি আমার যেই নাটক ফরম্যাটে নাটক করি না কেন, আমার মূল উদ্দেশ্য হচ্ছে দর্শকের কাছে আমি যেটা বলতে চাইছি, এই যে সময়ের সামনে দর্শককে দাঁড় করিয়ে দেওয়া, এই দাঁড় করানোটা আমার মূল উদ্দেশ্য। আপনি যখন ক্লাসে পড়াচ্ছেন, আপনার মূল উদ্দেশ্য যেটা এখন ক্রিয়েট হচ্ছে সেইটা পাঠকের কাছে বা আপনার ছাত্রের কাছে পরিবেশিত করা। ফলে আপনি অনেক লেট রান করছেন। যেমন বললাম ভাষা আর ব্যাকরণ, আমার মনে যা তৈরি হচ্ছে আমি সেটা বলছি, অনেক পরে গিয়ে ব্যাকরণবিদ আমার বলে যাওয়া কথাগুলো, কি কি শব্দ ব্যবহৃত হয়েছে, কোন কোন পদ ব্যবহার করা হয়েছে, কোন টেন্সে শব্দটা বাক্যে ব্যবহার করা হয়েছে, এগুলো অনেক পরে এগুলো বিশ্লেষণ করতে করতে যাওয়া হচ্ছে। ঠিক তেমন ভাবেই আজকে নাটক একটা এমন অভিমুখে চলে গেছে, যেহেতু নাটক ইটসেলফ ভীষণ গতিশীল একটা শিল্প, সবচেয়ে গতিশীল শিল্প, এবং নাটকের এত নতুন নতুন মিডিয়া মাধ্যম, আমি সবকটা মাধ্যমকে নিয়েই বলছি, তৈরি হয়ে গেছে সভ্যতা আধুনিক হবার সঙ্গে সঙ্গে। ফলে নাটকের স্ট্যাটিক কোনো আপনি কনসেপ্টের মধ্যে নাটককে আটকে রাখতে পারবেন না, যে এই নাটকটাকে আমরা এই নাটক বলবো, এই নাটকটাকে এই নাটক বলবো। আমরা যখন মঞ্চে সেই নাটকগুলোকে নির্মাণ করি, প্রয়োগ করি, তখন আপনার ক্লাসের পড়ানোর সাথে আমার পার্থক্য শুধুমাত্র এই জায়গাটাতে হয়ে যায়। আপনি যখন রক্তকরবীকে একটি উৎকৃষ্ট রূপক সাংকেতিক নাটক বলছেন, আমি যখন রূপক সাংকেতিক নাটক রক্তকরবীকে মঞ্চস্থ করতে যাচ্ছি আজকের সময় দাঁড়িয়ে, আমি জাস্ট এক্সাম্পল দেবার জন্য বলছি, এটা সিরিয়াসলি নেবার জন্য নয়। আমি হয়তো রূপক আমার ভাবনা থেকে, আমার মগজ থেকে আমি রক্তকরবীটাকে একটা অ্যাবসার্ড ড্রামায় কনভার্ট করছি, যে কেন এটাকে আমি একটা অ্যাবসার্ড কনসেপ্টের মধ্যে, কারণ ওখার মধ্যে তো রয়েছে যেটা কানা রাক্ষসী, প্রচুর এরকম কানা রাক্ষসী অভিসম্পাদ নিয়ে আসে। তো এই বক্তব্যগুলো তো আমরা মানে সাধারণ কোন নাটকের মধ্যে শুনতে অভ্যস্ত নই, কিন্তু আমরা সেগুলো নাটকের মধ্যে দেখি। এগুলো করতে 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 নাটকের বদল হয়ে যাচ্ছে, নাটকের ব্যাখ্যা বর্ণনা বদল হয়ে যাচ্ছে, এটাই বক্তব্য। আর এই পার্থক্যগুলি উনারবাবু আপনারা যখন ছাত্রকে পড়ান, তার সাথে আমরা যখন নাটক করতে যাই, এই পার্থক্যগুলি শুধু হয়ে যায়। আপনি যেটা পড়াচ্ছেন, আমরা হয়তো সেই স্টেশনটা ঠিক আরেকটু এগিয়ে গেছি মাত্র, বাকিটা সব একই। ওই জন্যই নাটক, নাট্য সাহিত্য, আপনি নাট্য সাহিত্যটা পড়াচ্ছেন, আমি নাট্য শিল্পটা চর্চা করছি। আর উমরনাথ বাবুকে আমি এই জন্য ক্রেডিট দেবো, যে উনি একটা এমন রোল প্লে করছেন, যেটাকে আমি এই জন্য বারবার বলছি, উমরনাথ বাবুর প্রশংসা করছি, যে উনি এই দুটোকে, নাটকের ছাত্র যে আর নাট্য শিল্পের যে ছাত্র, যে দুজনের মধ্যে উনি মিডিয়েটারের রোলটা প্লে করছেন, অর্থাৎ দুটোকে উনি এক জায়গায় করবার চেষ্টা করছেন। সেই জন্য উনি খুব সুন্দরভাবে সাহিত্যের মনোলগ আর নাট্য মঞ্চে মনোলগটাকে উনি রিলেট করবার চেষ্টা করেছেন। আমি এটাকে খুব সাধুবাদ জানাচ্ছি। এবং উনি আবারও স্বীকারও করলেন, আমরা নাটক পড়াই, আপনারা নাটক প্রয়োজনে অপ্রয়োজনে, আমরা প্রয়োজনে নাটক, এই কথা উনি ব্যবহার করেছেন, আমরা প্রয়োজনে নাটক পড়াই আর আপনারা প্রয়োজনে অপ্রয়োজনে নাটক করেন। এই দুটোকে আপনারা এক করেন কি করে, সেটার উত্তরে আমি এত কথা বললাম আগে। সেজন্য আমি কি বোঝাতে পারলাম কি বলতে চাইছি, যে কোথায় পার্থক্যটা হয়ে যায়, কোথায় মিলটা হয়ে যায়। মানে একজন নাটকের শিক্ষকের সাথে একজন নাটকের পরিচালকের কোথায় কোথায় মিল আর কোথায় কোথায় পার্থক্য হয়ে যায়, একজন নাটকের ক্লাসরুমের ছাত্রের সাথে
একজন নাট্য মঞ্চের ছাত্রের সাথে নাট্যশিল্পের ছাত্রের সাথে কোথায় কোথায় পার্থক্য হয়ে যায়, কোথায় কোথায় মিল হয়ে যায়, আমি সেটাই বোঝাবার চেষ্টা করলাম। নেক্সট পূর্ণিশা, নেক্সট পূর্ণিশা। পূর্ণিশা, পরবর্তী প্রসঙ্গ। আমি এই যেমন হ্যাঁ, আহ, পুরো বিষয়টা পূর্ণিশা সন্দীপকে দিয়ে একটা পারফরমেন্স করান না, হুম। ইনস্ট্যান্ট পারফরমেন্স সন্দীপকে দিয়ে, তো আমাদের তিনটে দলের কনিষ্ঠ বিষয় নিয়ে সদস্য। আজকে জানলাম, শুধু তিনটে না, আরো অনেক কিছু বিষয় নিয়ে জানলাম, কিন্তু সে বিষয়ে তাহলে আমার একটা হ্যাঁ, পূর্ণিশার নেট আজকে ভীষণ ডিস্টার্ব করছে। সন্দীপ, হ্যাঁ, সন্দীপ, 19 হ্যাঁ হ্যাঁ বলুন। একটা যে কোনো সোলো পারফরমেন্স কর না, তুই যেগুলো মানে আমাদের গ্রুপ অ্যাক্টিভিটিতে করিস। হুম, আচ্ছা ঠিক আছে, একটুখানি কি সময় পাওয়া যাবে? তাহলে অন্য আলোচনা চলে যাও, কোনো সময় দেওয়া যাবে না এখানে। 1 2 3 গুলো তার মধ্যে শুরু করতে হবে। স্টার্ট আচ্ছা কাউন্টিং, ঠিক আছে। কাউন্ট। 3 2 1 স্টার্ট। এই যে, এতক্ষণ কোথায় ছিলি? কটা বাজে বলতো? সে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কি টেনশন হচ্ছে। চল 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 চল। আরে সুরজ কোথায়? এদিকে বোর্ডে লিস্ট টাঙিয়ে দিয়েছে নাকি সেটাও বুঝতে পারছি না। কি করা যায় বলতো, খুব টেনশন হচ্ছে। কি করবি? যাবি নাকি ওয়েট করবি? ওয়েট করবি বলছিস? কার? আর এই একটু টেনশন রয়ে যায় না, এটা খুব চাপের বুঝলি তো। এদিকে বোর্ডের লিস্টে যদি নাম না আসে, বাড়িতে গিয়ে এমন প্যাদান প্যাদাবে না, এখন থেকেই কল্পনা করে মাথাটা কেমন ঘুরছে। ওই ওই দেখো তো এসে। কি রে সুরজ, তুই তো মেয়েদের থেকেও বেশি স্লো হয়ে গেছিস রে। কত টাইম লাগে সাজুগুজু করতে? দেখ গিয়ে বোর্ডের লিস্টটা নিয়ে দিচ্ছি, চল চল চল। নিচে থেকে খুঁজবো নাকি ওপর থেকে খুঁজবো বুঝতে পারছি না। আমার নামটা তো কোথাও লেখা নেই। এসেছে, এই তো এসেছে। নিচে থেকে ওপরে উঠতে গেলে এসেছে বুঝলি। তোদের কি রে, এই চুপ চুপ করে আছিস কেন? কি রে সুরজ, তোদের কোনো নাম দেখতে পাচ্ছি না তো। যা যাবে নি থাম আর কি, সারা বছর ফাঁকি দিবি, ঠকবি, আর আর আমার উঠে গেছে নাচ। শেষ আর কি।
বেশ, ইনস্ট্যান্ট একখানা যা মাথায় এলো, এটাকে আমরা বলি ক্রিয়েশন, মানে এটা ক্রিয়েটিভিটি, এটা কোয়ালিটির বিচার করার চেয়ে অনেক বেশি ভালো। হ্যাঁ, বল। হ্যাঁ, তুমি কি ব্যস্ত আছো এখন? স্যারের বোধহয় নেটটা একটু সমস্যা করছে। হ্যাঁ হ্যাঁ, স্যার উর্নিশা দুজনেরই নেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, হুম। আচ্ছা, এর মধ্যে হ্যাঁ কৌশিকদা কি, আচ্ছা, কৌশিকদার কানেকশন কি সময় কি আর ঠিক অন্য আছে? কোনো কমেন্ট আছে? খোকন কাকার হ্যাঁ অবশ্যই আছে, বেশ কিছু প্রশ্ন একটা আছে, কমেন্ট। হ্যাঁ, কিছু ঠিক আছে। একটা কমেন্ট। হ্যাঁ, ঠিক আছে। কমেন্ট আছে, আমরা কমেন্টের পড়ে নিই সঙ্গে এই পড়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, কৌশিকদা কমেন্টটা স্যার সব রিলিজ ঠিক করা আছে হোক, তো? কারণ এটার ব্যাস আর কোড দিন। আসছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে একটুখানি স্ক্রিনে দিচ্ছি, তুমি পড়ো। আচ্ছা, সুচিস্মিতা মুখার্জি, সুচিস্মিতা দি বলছে, আমরা যখন মঞ্চে অভিনয় করছি, আমার সহ অভিনেতাও আমার সাথে অভিনয় করছে। আমার অভিনয়ের সময় আমি এমন কিছু বাড়তি অভিনয় করব না যাতে আমার সহ অভিনেতার অনেকগুলো ভালো জায়গা চাপে যাচ্ছে। ওভার করার ক্ষেত্রে অভিনয়ের বাঁধনটাকে মজবুত খেয়ে তার অভিনয়কে দর্শকের ক্ষেত্রে কি করণীয় যদি একটু বল। এই ধরনের কমেন্ট গুলো একটু পরেই পড়ি গৌরব, কারণ এগুলোর তো ব্যাখ্যা হ্যাঁ, স্যার করবেন নিশ্চয়ই। বেশ বেশ বেশ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমি শিবজ্যোতি, হ্যাঁ খোকন কাকা আছো, শিবজ্যোতি কাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছি বলো। আসলে তোমার দুটো তো নাম হ্যাঁ আমাদের আছি বলো। আমাদের হ্যাঁ, কাছে। হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, আছে। বলো। হ্যালো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছো? বলো, শুনতে পাচ্ছো? না, আমি শুনতে পাচ্ছি। প্রথমে বলি প্রচন্ড ইকো হচ্ছে। হ্যালো। যাদের যাদের মাইকটা আনমিউট আছে একটু মিউট করে দাও। হ্যালো। হ্যাঁ বলো, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ আমি শিবজ্যোতি কাকাকে বলছি, কারণ আমার এখানে সবাইকেই মোটামুটি মিউট দেখাচ্ছে এবং হ্যাঁ বলো সবাই বলো। মোটামুটি নেট প্রবলেমই দেখাচ্ছে। হ্যাঁ, বলো বলো। শুনতে পেয়েছি, বলো। বলো, শুনতে পাচ্ছি। বোধহয় গৌরবদা শুনতে পাচ্ছে না। খুব সমস্যা হচ্ছে আজকে গো, খুব সমস্যা হচ্ছে। হুম। আসল গৌরবদা শুনতে পাচ্ছো? কৌশিক, শুনতে পাচ্ছি। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, আমি কৌশিকদাও মনে হয় একমত হবে, খোকন কাকাও একমত হবে আমার সাথে। আমরা তো থিয়েটার, এই যে আজকে যে কথাটা শুনলাম স্যারের থেকে, যে নাটকের মাধ্যমটা কি হয়ে গেছে, কেন নাটক এত আধুনিক, আমাদেরকে একটাই কথা বলে, সাহিত্য একরকম, তার সাথে শিল্পের মিল থাকে, কিন্তু আমাদের কাছে আরও বেশি করে আধুনিক হয়ে গেছে নাটকটা। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যালো।
বলো, শুনতে পাওয়া যাচ্ছে, বলো। আমি আসলে কারোর সাথেই কানেক্ট করতে পারছি না। তোমার কথা শুনতে পাচ্ছি। গৌরবদার নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, গৌরবদার গৌরব ভীষণ তিনজনের নেটের নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে। কৌশিক, হ্যাঁ, উম, হুম যে প্রসঙ্গটা হুম গৌরব বলল, সেই প্রসঙ্গ নিয়ে আমি একটা কথা বলি। আমাদের মধ্যে আমাদের মনসিজ দা এসেছেন। মনসিজ বাবু শুনতে পাচ্ছেন? এই শুনতে পাচ্ছি, হ্যাঁ। একটা প্রশ্ন করেছিলেন, সেটার উত্তরটা গৌরব একটু যা আবার চলে গেলেন। খোকনদাকে শুনতে পাচ্ছি না। পাচ্ছেন না? না, পাচ্ছেন না? এবার পাচ্ছি। একটা কথা এত আস্তে আস্তে পৌঁছচ্ছে, যে কথাটা বলার পরেও সময় লাগছে। সুচিস্মিতা দি যে কথাটা উত্থাপন করেছেন, সেই বিষয়ে আপনি যদি একটু বলেন। আমি প্রসঙ্গটা দেখিনি আমি। একটু যদি গৌরব দেখায় প্রশ্নটা, বা পাঠ করে শোনায়, কৌশিক ওটা পড়ে দাও একটুখানি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, সুচিস্মিতাদি লিখেছেন যে আমরা যখন মঞ্চে অভিনয় করছি, আমার সহ অভিনেতাও আমার সাথে অভিনয় করছে। আমার অভিনয়ের সময় আমি এমন কিছু বাড়তি অভিনয় করব না যাতে আমার সহ অভিনেতার অভিনয়ের অনেকগুলো ভালো জায়গা চাপা পড়ে যাচ্ছে। এই ওভার করার ক্ষেত্রে নিজের অভিনয়ের বাঁধনটাকে মজবুত রেখে তার অভিনয়কে দর্শকের কাছে মেলে ধরার ক্ষেত্রে কি করণীয় যদি একটু বলেন। হ্যাঁ, দেখুন, এটা তো একটু আগে আমরা আলোচনা করলাম। সুচিস্মিতাদির যে প্রশ্নটা, সেটা হচ্ছে এটা হচ্ছে একদম কমপ্লিট অভিনয় বোধের ব্যাপার। এটা অভিনয় করতে করতে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসে। এটার কোনো অ্যাজ সাচ কোনো মেডিসিন নেই যে গৌরববাবু আপনি মাইকটা অফ করুন। হ্যাঁ, এখন এই প্রবলেমটা নাটকের বোধের মধ্যে দিয়ে আসে। অর্থাৎ আমি যখন একটা সিকোয়েন্সে অভিনয় করছি, নাটক তো একটা মানে অলমোস্ট একটা টিম গেম। আমরা যখন মঞ্চে একক অভিনয় করি তখন একটা টিম গেমই হয়। নাটকের মধ্যে এটাকে আমরা আন্ডারস্ট্যান্ডিং বলি। যখন দুজন মঞ্চে একই সঙ্গে অভিনয় করছে, তখন যেটা একটু আগে আমি বলছিলাম, একজন যখন সংলাপ বলছে আর একজনের কাজ তখন সিট অ্যাঙ্কার রোল প্লে করা। অর্থাৎ সে এমন কোনো আচরণ করতে পারে না যে আচরণটার জন্য যিনি সংলাপ বলছেন বা যিনি ওই সিকোয়েন্সটা লিড করছেন তার অভিনয়টা চাপা পড়ে গিয়ে তার দিকে আমার নজর যায়। আবার সেটা সবসময় অভিনয় করার জন্য হয় এমনটাও নয়। যেমন ধরুন, আপনার মঞ্চে আমি অভিনয় করছেন, আমরা তো স্পিরিট গান দিয়ে মঞ্চে গোঁফ বা দাড়ি করে আমার দাড়িটা খুলে গেছে, আপনি সেটা বারবার ঠিক করছেন। তো আপনি অথচ আপনার কো আর্টিস্ট এটা খুব সিরিয়াস সংলাপ বলছে, সেটাও কিন্তু দর্শকের, এটা কিন্তু অভিনয়ের পার্ট না। আপনি যখন দাড়িটাকে ঠিক করছেন চেপে চেপে, এটা কিন্তু অভিনয়ের পার্ট নয়, কিন্তু আপনি অস্বস্তির থেকে মাঝে করছেন, এতেও কিন্তু দর্শকের কনসেন্ট্রেশন ব্রেক হয়। এখন সুতরাং এইগুলো শুধুমাত্র যে অভিনয়, বাড়তি অভিনয় করলেই দর্শকের ডিস্টার্ব হয় এমনটা নয়। কিন্তু যখন আমি অভিনয় করছি, সেই অভিনয় করবার ক্ষেত্রে এইরকম কোনো মেডিসিন নেই যে আমি শিবজ্যোতি বাবুকে খাইয়ে দেবো, তিনি সেটা খেয়ে নিয়ে মঞ্চে অভিনয় করতে নামলেন না, কৌশিক বাবুর সঙ্গে সমানে পাল্লা দিয়ে অভিনয় করলেন, একটুও বাড়তি করলেন না একটুও কম করলেন, এটা করা নয়। এটা কখনো হয় না। এটা প্রথমত একটা স্ট্যাটিক অভিনয় বোধের মধ্যে দিয়ে, অর্থাৎ রিহার্সাল দেখতে 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 দেখতে, নাটক দেখতে দেখতে তার মধ্যে একটা অভিনয় শিল্প সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। তারপর পরিচালক তার মধ্যে একটা ধারণা তৈরি করেন, এবং আমার মনে হয় পরিচালক তখনই একজন শিল্পীকে মঞ্চে অভিনয় করার সুযোগ দেন যিনি শুধু ভালো সংলাপ বলতে পারেন এমনটা নয়, যিনি একটা যে সিকোয়েন্সে তিনি অভিনয় করতে যাচ্ছেন সেই সিকোয়েন্সটা গুরুত্বটা তিনি বুঝতে পারবেন, যে ঠিক আমার কি দায়িত্ব এখানে রয়েছে। অনেকটা আমি বারবারই ক্রিকেটের উদাহরণটা দিই। একটা ক্রিকেটে দেখবেন ব্যাটিং অর্ডার চেঞ্জ করা হয়। একটা ক্যাপ্টেন একটু স্লগ করা দরকার হচ্ছে, একটা খুব বিগ হিটারকে নামিয়ে ব্যাটিং অর্ডার চেঞ্জ করে থার্ড ডাউনে নামিয়ে দিল। অর্থাৎ সেখানে তার মানে বোঝা গেল ক্যাপ্টেন চাইছে যে দ্রুত কিছু রান উঠে যাক। ঠিক আছে, এবারে একইভাবে একজন পরিচালক যখন একটা নাটকে কোনো কাস্টিং করেন,
তখন তিনি সমস্ত বিষয়গুলো মাথায় রাখেন। প্রথমত তিনি মাথায় রাখেন যে আমি সেই সেই শিল্পীগুলোকেই এই নাটকের জন্য নির্বাচন করব, যে যে শিল্পীগুলো তার প্রত্যেকটা চরিত্র এবং প্রত্যেকটা সিকোয়েন্সের গুরুত্ব সে বুঝবে। একই সঙ্গে সে বুঝবে এই সিকোয়েন্সে যদি আমার কোনো সংলাপ নাও থাকে, যদি আমি বসে বসে শুধু মরার খাটিয়াটাও বাঁধি, ঠিক আমার ভূমিকাটা কি হওয়া উচিত, এইটা বোঝার মতো একটা বোধ যখন তৈরি হয় একজন অভিনেতার মধ্যে, তখনই একজন মঞ্চ নির্দেশক তাকে একটা নাটকের জন্য কাস্টিং করেন। শুধু সংলাপ বলার জন্য নয়, অন্য কাজ করবার জন্য কাস্টিং করেন। এটা গেল পরিচালকের দায়িত্ব। আবার অভিনেতার ক্ষেত্রে ঠিক একই কথা প্রযোজ্য। অভিনেতাকেও ঠিক সমানভাবে অভিনয় করতে করতে বুঝতে হয় আমি ঠিক আমি কি সন্ধ্যের সময় অভিনয়টা করতে যাচ্ছি। আচ্ছা, আমি যখন আমার প্রথম সংলাপটা বলবো, আমার যে কো আর্টিস্ট সে কি খুব দুঃখ পেয়ে বসে আছে, সে কি খুব আনন্দে আছে, আমার এই সংলাপটা তার মনের মধ্যে কি দুঃখটা সরিয়ে দিয়ে আনন্দটা প্রতিস্থাপিত করবে, নাকি আনন্দটা সরিয়ে দিয়ে দুঃখটা প্রতিস্থাপিত করবে। এইগুলো কিন্তু আমি যখন সংলাপটা বলছি না, তখন ওই আমার কো আর্টিস্টের মধ্যে এই ধারণাগুলো এই খুব পারফেক্টলি তার মধ্যে গেঁথে দেওয়ার কাজটা পরিচালক করেন, এবং করবার জন্যই আমরা রিহার্সাল করি। এবং এইটাকে যেটা শচী সুন্দরী বলতে চাইলেন যে কি করে এটাকে রিকভার করবো বা কি করে এটাকে আমরা সহজে কি করে করবো, এর শর্টকাট কোনো পথ হয় না। এটাকে রিকভার করবার একমাত্র রাস্তা হচ্ছে রিহার্সাল, রিহার্সাল, রিহার্সাল। আমরা যত রিহার্সাল করব, যত ইম্প্রোভাইজেশন করব, যত ওয়ার্কশপ করব, ওয়ার্কশপের মধ্যে দিয়ে আমার মধ্যে থিয়েটার বোধ তৈরি হবে, ইম্প্রোভাইজেশনের মধ্যে দিয়ে নিজেকে মেলে ধরার একখানা কনফিডেন্স তৈরি হবে, এবং রিহার্সালের মধ্যে দিয়ে পার্টিকুলার নাটকে, পার্টিকুলার সিকোয়েন্সে, পার্টিকুলার চরিত্রের ঠিক কি দায়িত্ব পালন করা উচিত সেটা সে রপ্ত করতে পারবে। এই তিনটে পথ রয়েছে। আমি আবার বলছি, ওয়ার্কশপ, যেটার মধ্যে আপনার মধ্যে দিয়ে আপনার অভিনয় বোধ, আপনার অভিনয় দক্ষতা তৈরি করবে। ইম্প্রোভাইজেশন আপনাকে ইনস্ট্যান্ট কিছু ক্রিয়েট করবার কনফিডেন্স দেবে। এবং রিহার্সাল, যা আপনাকে পার্টিকুলার একটা কোনো নাটকে, পার্টিকুলার সিকোয়েন্সে, পার্টিকুলার কোনো চরিত্রে, পার্টিকুলার কোনো সংলাপ বলবার জন্য আপনাকে প্রস্তুত করে দেবে। তাহলেই দর্শকের মধ্যে আর হানিকর কিছু হবে না। তখন শিবজিবাবু ঠিক 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 সেইগুলোই করবেন, যেটা করলে পরে কৌশিক বাবুর অভিনয় করতে সুবিধে হবে, অসুবিধে হবে না। দর্শকের পক্ষে খুব সহজেই কৌশিককে রিলেট করতে সুবিধে হবে, অসুবিধে হবে না। এটাকে আমরা একটু আগে অ্যাসাইড বলে ব্যাখ্যা করছিলাম। আচ্ছা, চলুন আমার আমরা একটা প্রায় শেষের প্রশ্ন পর্যায়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, করি হ্যাঁ, প্রশ্নটা? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, শেষের হ্যাঁ, পর্যায়ে যেহেতু এসছে আমাদের অনুষ্ঠান শেষের দিকে, তো শেষ করার আগে আমি একটা প্রশ্ন, শেষ দুটো প্রশ্ন রাখতেছি। সেটা হচ্ছে যে এই যে মনোলগ বা সলিলকি বা অ্যাসাইড যেগুলো জানলাম যে বিষয়গুলো নিয়ে, তো এইগুলো করার ক্ষেত্রে মানে এগুলো করার ক্ষেত্রে অভিনেতার কতটা মনোযোগ থাকা জরুরি, এবং এই ব্যাপারটা উপস্থাপনা করা কতটা কঠিন একজন অভিনেতার পক্ষে? এটা গেল প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তটাকে প্রতিষ্ঠিত করার জন্য পরিচালক কিভাবে সাহায্য করতে পারেন, বা পরিচালকের কি কি ভূমিকা থাকে? এটা খুব টেকনিক্যাল একটা প্রশ্ন করেছে, খুব ভালো একটা প্রশ্ন। অভিনয় শিল্পের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট খুব ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুবই ঠিক কথা বলেছেন উর্মিশা দেবী। সেটা হচ্ছে যে নিশ্চয়ই একটা সলিলকি বা মনোলগ বলার জন্য একজন অভিনেতার নিশ্চয়ই এক্সট্রিম দক্ষতার প্রয়োজন হয়। কারণ ভাবুন, মনোলগের মধ্যে দিয়ে একজন চরিত্র অভিনেতা অন্য একটা চরিত্র বা অন্য একটা মুহূর্ত বা অন্য একটা ঘটনাকে সে এমন ভাবে মঞ্চে উপস্থাপিত করছে, যার বলার মধ্যে দিয়ে দর্শক সেই দৃশ্যটাকে দেখতে পাচ্ছে। যেমন ধরুন, গৌরব বাবু মঞ্চে ব্যাখ্যা করছেন যে তার পাশের বাড়ির ছেলেটা কেমন করে সমুদ্রে চান করতে নেমে ডুবে যাচ্ছে, ডুবে গেছে না ডুবে যাচ্ছে। তো গৌরব বাবু যখন এই ব্যাখ্যাটা যত বিশ্বাসযোগ্য করে করতে পারবেন, তত তাড়াতাড়ি আমরা ওই দৃশ্যটাকে শুধু শুনবো না, আমরা দেখতে পাবো একটা ছেলে, সে বাচ্চা বা একটা ইয়াং ছেলে সমুদ্রে জলের মধ্যে ক্রমশ হারিয়ে যাচ্ছে। সো দিস ইজ অবভিয়াসলি দ্য পার্ট অফ অ্যাক্টিং স্কিল। এটা নিশ্চয়ই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাক্টিং স্কিল। এবং একই ক্ষেত্রে সলিলকের ক্ষেত্রেও তাই। ধরুন, আমি ওপর থেকে কৌশিক বাবুকে দেখতে পাচ্ছি, কৌশিক চৈত্র অভিনয় করেছেন, খুব নিপাট ভালো মানুষ, আপাদমস্তক ভালো মানুষ, একজন জেন্টেল মানুষ, কিন্তু ভিতরে কৌশিক বাবু খুব শয়তান। এই দুটো মানুষের যে দ্বন্দ্ব, দর্শক এটাকে ছোবে কি করে কৌশিক বাবুর অভিনয় স্কিল ছাড়া? কৌশিক বাবুর অভিনয় স্কিলের মধ্যে দিয়েই প্রমাণ করতে হবে যে দেখুন, ওপর থেকে আমাকে বাকি সবাই, আপনারা আমাকে চিনে ফেলুন দর্শকরা,
কিন্তু আমি যাদের সাথে আমার মঞ্চে যারা বাকি যারা চরিত্র, তারা কিন্তু আমাকে ভেতরেই আমিটাকে চিনতে পারছে না, ভেতরের আমিটা আসলে এই। এখন এইটা দর্শককে চিনিয়ে দেবার কাজটা কৌশিকবাবু সলিলকের মধ্যে দিয়ে তখনই করতে পারবেন যখন তিনি তার ভেতরের সাবকনসিয়াস মনে জমে থাকা ভাবনাটাকে খুব নিপুণভাবে উপস্থাপিত করতে পারবেন তার সংলাপের মধ্যে দিয়ে। যে তিনি ষড়যন্ত্র করতে যাচ্ছেন কাউকে হত্যার, নাকি কাউকে বাঁচাবার পরিকল্পনা করছেন, কাউকে কি দারিদ্র্যে সাহায্য করার পরিকল্পনা করছেন, আসলে তিনি কি করতে চাইছেন, এইটাকে বিশ্বাসযোগ্য করে উপস্থাপিত করবার গুরু দায়িত্ব কৌশিকবাবুর চরিত্রটার মধ্যে রয়েছে। তো নিশ্চয়ই সেটা অত্যন্ত কঠিন একটা অভিনয় দক্ষতার প্রয়োজন, না হলে এগুলোকে ঠিক বিশ্বাসযোগ্য করে আপনি হয়তো মনোলগ করে এলেন, আপনাকে ডিরেক্টর শিখিয়ে দিয়েছে, কিন্তু কিছু যদি দর্শক আপনি যেটা বর্ণনা করে এলেন সেই দৃশ্যটাকে সে ছুঁতে পারলো না, ধরতে পারলো না, ফলে নাটকীয় দ্বন্দ্ব বা নাট্যরস সে নিয়ে বাড়ি যেতে পারলো না, ফলে সিকোয়েন্সটা ব্যর্থ হলো, পরিচালকও ব্যর্থ হলেন, একই সঙ্গে নাটকটা ব্যর্থ হলো। প্রযোজকের ক্ষেত্রেও ঠিক তাই, একই কথা প্রযোজ্য। আর পরিচালক এখানে অনেক বড় ভূমিকা নেন। পরিচালক মঞ্চে হয়তো অভিনয় করেন না, পরিচালক আবহ দিয়ে, কখনো কখনো আলো দিয়ে, কখনো কম্পোজিশনটা এমন ভাবে মঞ্চের একটা এমন গুরুত্বপূর্ণ অংশে, ওই যিনি মনোলগটা বলছেন বা যিনি সলিলকিটা করছেন, মঞ্চের একটা এমন জোনে তাকে নিয়ে গিয়ে উপস্থাপিত করলেন পরিচালক তার কম্পোজিশনের মধ্যে দিয়ে বাকি চরিত্রকে নিয়ে গিয়ে, যেখান থেকে দর্শক খুব দ্রুত তার সমস্ত শরীরী ভাষাটাকে পড়তে পারবে। অর্থাৎ ঠিক তার মনের মধ্যে কি তোলপাড় চলছে, দর্শক শুধু তার সংলাপটা শুনছে না, তার শরীরী ভাষাটাকে এত স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, যাতে করে দর্শকের শুধু শোনা এবং দেখা দুটোর মধ্যে দিয়ে ওই চরিত্রটি কোন কোন গুরুগম্ভীর একটা পরিস্থিতিকে ব্যাখ্যা করতে চাইছেন সেটা দর্শকের কাছে খুব পরিষ্কার হয়ে যায়। এখন যদি পরিচালক খুব আনাড়ি হন বা আমার মতো হন, হয়তো একটা মনোলগ বলছেন, খুব গুরুত্বপূর্ণ একটা সিকোয়েন্স তৈরি করছেন, তিনি সেই অভিনেতাকে একদম মঞ্চের পিছন দিকে উপস্থাপিত করে দিয়েছেন, এতে করে দর্শকের কাছে পুরোপুরি দর্শক তাকে দেখতেই পাচ্ছে বা রিলেট করতে পারছে না তার শরীরী ভাষাটা, ফলে শুধু শুনে সে পরিস্থিতিটা গুরুত্বটা বুঝতে পারছে না। একটা আবহ, আপনাদের মনে আছে চাঁদ কুমারের পালা নাটকে একটা সিকোয়েন্সে ওই অশোকদা বলতেন একটা সংলাপ যে জন্ম থেকে যৌবন কেটেছে মেদিনীপুরে যাত্রা পালা আসো বেঁধে বেঁধে আর থিয়েটারে ক্লাব খুলে খুলে। তো সেখানে একটা তার যৌবনকালে যাত্রা করার যে প্যাশন, যেভাবে সে ক্লাব চালাতো যাত্রার মধ্যে দিয়ে, সেটা সে বর্ণনা করছে, একটা দীর্ঘ সংলাপ আছে। এখন এই সংলাপটা বলবার জন্য সে মানে এই তার সংলাপের মধ্যে দিয়ে দর্শক তার যৌবনকালের এই অ্যামেচার থিয়েটারে যে ক্লাব খোলা সেটাকে রিলেট করবে। এখন যদি বড় দীর্ঘ সংলাপটা বলবার জন্য পরিচালক তাকে উপযুক্ত একটা স্পেস দেবে মঞ্চে, যেখানে দাঁড়িয়ে তিনি দর্শকের সাথে খুব সহজেই বিভিন্ন অ্যাঙ্গেলে দর্শকের সাথে রিলেট করতে পারবেন। প্রয়োজন মতো আলো পরিচালক তাকে ব্যবস্থা করে দেবেন, যাতে দর্শক সেই সিকোয়েন্সটার গুরুত্ব বুঝতে পারবেন। মানে যদি খুব সাসপেসিয়াস হয় সেরকম একটা লাইট, যদি খুব ট্র্যাজেডিক হয় সেরকম একটা আলো, একই সঙ্গে আবহ আবহ দিয়েও মানে পরিচালক তাকে সাহায্য করেন, যাতে সিনটা খুব তাড়াতাড়ি, ধরুন খুব দুঃখের সিন বলছেন, একটা দুঃখের মিউজিক দেওয়া হলো, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, এগুলো টেকনিক্যালি করলে আমরা অন্যভাবে করবো, সহজে বোঝার জন্য বলছি। এমন কিছু টেকনিক্যাল আবহের সাপোর্ট তাকে দেওয়া হলো, যাতে করে দর্শক খুব সহজেই তার সংলাপ, ওই আবহ, ওই আলো এবং মঞ্চে তার উপস্থিতি, এই সবগুলো মিলিয়ে একই সঙ্গে যে উদ্দেশ্য নিয়ে একটা দীর্ঘ মনোলগ বা সলিলাকে তৈরি করা হলো, দর্শক খুব সহজেই সেই দৃশ্যকল্পটাকে ছুঁতে পারলেন। এটাই পরিচালকের কাজ। কি শুধু আমি বোঝাতে পারলাম? হ্যাঁ, ঠিক। এবার আমার একটা প্রসঙ্গ আছে, আমি কি বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, প্রসঙ্গটা হলো নাটকে একটা জিনিস আমি মাঝে মাঝে পাই পাইয়ে, যে একটা নাটকের যত বক্তব্য সবসময় চলতে থাকে, এই বক্তব্যটাকে ধরি একটা ইভেন্ট, এবং সেই ইভেন্টটাকে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা যদি একটু দু একটা কথায় বলেন একটু ভালো হয় আর কি। আমি কি বোঝাতে পারলাম? একটু একটু না, একটু কোশ্চেনটা ক্লিয়ার করুন। ধরুন একটা প্রত্যেক জিনিস তো একটা মানে নাটকের মধ্যে একটা ইভেন্ট ক্রিয়েটের ব্যাপার থাকে, তো সেই ইভেন্ট ক্রিয়েটটা কিরকম ভাবে নাটক করা যায় যাতে সেই জিনিসটা অনেকটা মর্মস্পর্শী হয়ে ওঠে, সেইটা সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। জানি না আমি বোঝাতে পারলাম কিনা এখনো। না, আপনি, হ্যাঁ, বুঝতে পেরেছি আপনি যেটা বলছেন। দেখুন, নাটকের মানে অ্যাক্সিডেন্টালি কোনো ইভেন্ট তো ক্রিয়েট হয় না। নাটকের না। একটা দৃশ্যের পর আরেকটা দৃশ্য উপস্থিত হয় এবং প্রত্যেকটা দৃশ্যে কোনো না কোনো ইভেন্ট ক্রিয়েট হতে হতে যায়, এবং হ্যাঁ, এই ইভেন্ট ক্রিয়েশন গুলো যখন নাটক ক্লাইম্যাক্সে গিয়ে পৌঁছায় তখন এক্সট্রিম একটা জায়গায় গিয়ে পৌঁছায়, সেখান থেকে আমরা গ্রন্থিমোচনের দিকে যাই, অর্থাৎ আস্তে আস্তে পরিণতির দিকে যাই। ফলে প্রত্যেকটা ইভেন্টের আলাদা আলাদা যেমন কোনো
বক্তব্য নিয়ে একটা মূল কাহিনীকে উপস্থাপিত করাই যেমন প্রত্যেকটা ইভেন্টের কাজ, ঠিক তেমনই আবার প্রত্যেকটা ইভেন্টের আলাদা আলাদা দায়িত্বও থেকে যায়। এই ইভেন্ট সেই গুলোকে ক্রিয়েট করবার জন্য, যেটা আমি একটু আগে ওই সুচিস্মিতা দেবীর প্রশ্ন বোঝাতে গিয়ে বা ওই মনোলগ বা সলিলকি বলবার জন্য, ওটা তো ইভেন্ট ক্রিয়েটই হচ্ছে, ওটা তো ইভেন্ট ক্রিয়েশনই হচ্ছে। যে যখন আপনি একটা মনোলগ বলে একটা অতীতের কোনো ঘটনাকে ব্যাখ্যা করছেন, আপনি তো ইভেন্টই ক্রিয়েট করছেন, একটা আপনার অতীত দিনে কোনো একটা ইভেন্ট ক্রিয়েট করে সেটাকে ব্যাখ্যা করছেন, এক্সপ্লেইন করছেন। তো সেটাকেই পরিচালক সেই মতো করেই সেইভাবে ইভেন্ট সেটাকে উপস্থাপিত করেন, যাতে করে সেই ইভেন্ট, ধরুন আপনি একটা ইভেন্ট করছেন যেখানে একটা দৃশ্য, নাটকের মূল কাহিনী মার্ডারকে কেন্দ্র করে, নাটকের মানে গ্রন্থি উন্মোচন হওয়ার সঙ্গে সঙ্গে, বিস্তারে যাবার সঙ্গে সঙ্গে যখন ক্লাইম্যাক্সে গেল, সেখানে গিয়ে যে ইভেন্টটা ঘটছে সেটা যে হত্যা দৃশ্য, সেখানে গিয়ে ঘটছে। এখন এই হত্যা দৃশ্যটাকে যত রকম করে বিশ্বাসযোগ্য করা যায়, ঠিক আছে, তত রকমই পরিচালক বিশ্বাসযোগ্য করবেন। এখন এই বিশ্বাসযোগ্য করবার ক্ষেত্রে আবার এক একজন পরিচালকের এক এক রকম, মানে ইভেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এক এক রকম সাইকোলজি কাজ করে। যেমন ধরুন, কে খুব সাজেস্টিভ ওয়েতে যান, কে খুব ওপেন মার্ডার দেখাতে চান, কে খুব সিম্বলিক করতে চান, যে আমি একটা এমন আলোর ব্যবহার করলাম, যে এমন ধরুন আমি একটা ছুরি নিয়ে একটা আপেলের উপর এমন জোর করে মঞ্চে আঘাত করলাম, ওইখানে স্টাবলিশ হয়ে গেল যে আমি একটা মার্ডার দৃশ্য, একটা মার্ডারের ইভেন্ট আমি সাকসেসফুল হলাম। সো ইট ডিপেন্ডস আপ টু দ্য ডিরেক্টরস থট থিঙ্কিংস অ্যান্ড প্ল্যানিং। ডিরেক্টর অনুযায়ী তিনি যত ভাবে, যেরকম ভাবে তিনি মনে করতে চাইবেন যে ওই সিকোয়েন্সের ইভেন্ট আমি ক্রিয়েট করবো, সেইভাবে তিনি ইভেন্টটা ক্রিয়েট করবেন। আলটিমেটলি কিন্তু দর্শকের কাছে সেটা যেন পরিষ্কার হয়, এটা হচ্ছে মূল বক্তব্য। দর্শক যেন বুঝতে পারেন যে আমি আপেলটা আসলে কাটলাম না, আমি আপেলটা যিনি খেতেন তাকে হত্যা করলাম। এই ইভেন্ট ক্রিয়েশনটা ডিপেন্ড করে এইভাবে আমি কিভাবে আমি কিভাবে ওই সিকোয়েন্সটাকে দর্শকের সাথে রিলেট করি। আমি কি বোঝাতে পারলাম শিববাদী বাবু? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক, ঠিক ঠিক হুম। ঠিক। অন্য প্রসঙ্গে যাওয়া যাক, আপনি এবার বলুন এর পরবর্তী ভাবে আপনি কি ভাবছেন। না, পরবর্তীতে অনেকটা সময় তোমাদের কেটেই গেছে। আমি ভেবেছিলাম যে একটু অ্যাবসার্ড ড্রামার দিকে যাবো। অনেকটা সময় তোমাদের কেটেই গেছে। হ্যাঁ আমি ভেবেছিলাম যে একটু অ্যাবসার্ড ড্রামার দিকে যাবো। হ্যাঁ, উর্নিশা যেহেতু এটা হোস্ট করছিল, উর্নিশা এই মুহূর্তে নেই। আহ, তো আমাদের কাছে অনেকগুলো প্রসঙ্গ আসছে, অনেকগুলো প্রশ্ন আসছে, কিন্তু আমাদের যেহেতু সময়টা একদমই এবং নেটের সমস্যার জন্য আমরা যেতে পারছি না। প্রশ্নগুলো পড়ে নেবো, এরকম হ্যাঁ, হ্যাঁ, পরে হ্যাঁ, উত্তর হ্যাঁ, দেওয়া হ্যাঁ, যাবে করুন। স্যার? এটা কি হ্যাঁ, করা নিশ্চয়ই, যাবে? নিশ্চয়ই, মানে আমরা প্রশ্নগুলো পড়ে হ্যাঁ, নিলাম। হ্যাঁ, 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 করুন। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা। সুচিস্মিতা মুখার্জি বলছেন, যে ছেলেমেয়েরা একেবারেই নতুন, তাদের জন্য মঞ্চ, আলোর ব্যবহার এবং মঞ্চ নাটকে কোন কোন দিকগুলোয় খেয়াল রাখতে হবে, এগুলো যদি একটু বলেন। সবগুলোই খেয়াল রাখতে হবে। আচ্ছা। সব মিলিয়ে নাটক। সবগুলোই খেয়াল রাখতে হবে। সব মিলিয়ে নাটক। কল্যাণ পট্টনায়ক বলছেন, নাটকে বিনির্মাণ, ডিকনস্ট্রাকশন এটা একদম থিওরি, কিভাবে টেক্সচুয়াল ঘটলো? থিওরি আলোচনা, কিভাবে ঘটান জিজ্ঞাসা করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাখ্যা করবো, খুব ভালো একটা বিষয়। আচ্ছা। এটা একটু আলোচনা করুন। উমানাথ, এই নোট করুন, এটা নেক্সট প্রশ্নটা খুব ভালো একটা ইন্টারেস্টিং টপিক। এটা বিনির্মাণ, অবশ্যই। ডিকনস্ট্রাকশন ড্রামা, এটা খুব উম- ডিকনস্ট্রাকশন ড্রামা, এটা খুব হুম হুম, হুম। আচ্ছা। উমানাথ ব্যানার্জি বলছে, খুব ভালো উত্তর পেলাম, একদম ঠিক। আগে ভাষা, তারপরে ব্যাকরণ, আগে শিল্প, তারপরে প্রকরণ। ধন্যবাদ স্যার। কল্যাণ পট্টনায়ক বলছেন, আমার মনে হয় ভাষার সাথে ব্যাকরণ এসেছে, তা আবিষ্কৃত ও আলোচিত হয়েছে পরে। উমানাথ ব্যানার্জি বলছেন, আমি একমত নই। কিসে একমত নন? ওই কল্যাণ পট্টনায়কের যে প্রসঙ্গটা উনি যেটা বলেছেন, আমার না, মনে হয় আমিও ভাষার একদমই সাথেই একমত। ব্যাকরণ এসেছে। না, একদমই একমত নই। হুম, হ্যাঁ, চলুন আগে চলুন। আপনিও? চলুন আগে চলুন। হ্যাঁ হ্যাঁ। চন্দ্রা চ্যাটার্জি বলছেন, আপনাদের প্রোগ্রাম দেখতে খুবই ভালোবাসি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কল্যাণ ভালো থাকবেন। পট্টনায়ক, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। হুম, কল্যাণ পট্টনায়ক বলছেন, বিতর্ক প্রার্থনীয়। আমি এই প্রসঙ্গে একটা প্রস্তাব রাখবো, আমি দেখছিলাম অনেকক্ষণ, আমি স্যারের কাছেও বলবো, আমি আসছি। আচ্ছা, সুচিস্মিতা মুখার্জি বলছেন, একই নাটক অন্তরঙ্গ থিয়েটার করা হচ্ছে,
সেই নাটকটাকে নিয়েই যদি মঞ্চ থিয়েটার করা হয়, কোথায় কি কি পার্থক্য, সুবিধা বা অসুবিধা থাকতে পারে, যদি একটু আলোচনা করা হলে ভালো হয়। দেখুন, আমি এটা সংক্ষেপে বলে রাখি, এটা খুব সহজেই বলা যায়, পরে আলোচনা করব। দেখুন, ভাত রান্না করতে গেলে একটা হাঁড়ি লাগে, তেমন নাটক মঞ্চস্থ করতে গেলে কিছু একটা লাগে। ঠিক আছে, মঞ্চ একদম প্রাচীন একটা কনসেপ্ট। তো সেইখান থেকে আমাদের নাটক পারফরমেন্স করতে গেলে আপনি মঞ্চে করতে পারেন, পথে করতে পারেন, ঘরে গিয়ে করতে পারেন, আপনি আলটিমেটলি টিভিতে করতে পারেন, সিনেমায় করতে পারেন। আপনি নাটকই করছেন, আর অন্তরঙ্গ থিয়েটারে আপনি পরিণতি দর্শকের কাছ থেকে যেটা এক্সপেক্ট করবেন, সেটা আপনি সিনেমা বা টেলিভিশনে আপনি সেই সুযোগটা পাবেন না। মঞ্চেও করা যেতে পারে, তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, কল্যাণ পট্টনায়ক বলছেন, খোকন কাকা রামকৃষ্ণের বলেছিলেন থিয়েটারে লোকশিক্ষা হয়। আপনার মতামত? আচ্ছা, এইটা ঠিক আমি জানি না, আমি বুঝতে পারলাম না। খোকন কাকা রামকৃষ্ণের বলেছিলেন, খোকন কাকা কে মনে হয় কিছু বলেছেন। রামকৃষ্ণ বলেছিলেন আর কি। হ্যাঁ, খোকন কাকাটা হয়তো পড়ে গেছে কোনোভাবে। আচ্ছা, কল্যাণ পট্টনায়ক লাস্ট আপনার ইভেন্ট নিয়ে যে প্রসঙ্গটা ছিল, সেখানে বলছেন এই ইভেন্টগুলোকেই কি এপিসোড বলে? হ্যাঁ, বলতে পারেন। তবে এপিসোডে, যেমন এপিসোডের ক্ষেত্রে একাধিক ইভেন্ট থাকতে পারে, আহ, আহ, বলা যেতেই পারে। আমরা যে সময় নাটকে এসে পৌঁছেছি, সেক্ষেত্রে আমরা ওই একাঙ্ক নাটক বা এপিসোডিয়াল ড্রামা তো সময়টা পেরিয়ে এসেছি। এখন আমরা ইভেন্ট ড্রামাই বলছি, একটা পার্সপেক্টিভকে তৈরি করবার জন্য আমরা ইভেন্ট ড্রামা বলছি। চলুন আগে। হ্যাঁ, তো না, আর কোনো প্রসঙ্গ সেভাবে নেই। শুধু আমি একটা প্রসঙ্গ, ওই কল্যাণবাবু এবং উমানাথ বাবু যেখানে বললেন যে বিতর্ক, কল্যাণবাবু বললেন বিতর্ক প্রার্থনীয়। তো আমরা একদমই তাই। হ্যাঁ, নাটক খেলা এবং আমাদের দীর্ঘ অনুষ্ঠানে ওনাদের যে ইনভলভমেন্ট, এবং সেখানে উনি আপনাকে একটা বললেন যে আমরা নাটক পড়াই। তো সেখানে আপনি যখন নেটটা সমস্যা হচ্ছিল, আমরা কৌশিক দা, খোকন কাকা, শিবজ্যোতি কাকা, আমরা সবাই আলোচনা করছিলাম। আমরা তো অনেকভাবে শিখি, এই যে আজকে নতুন নতুন কথাগুলো শিখলাম, আপনার থেকে শুনলাম, এইভাবে ওনারা যে প্রশ্নগুলো করছেন, সেখানে একটা যে আদান প্রদান হচ্ছে, এটা অনেক সময় নেটের কানেকশানের জন্য সমস্যা হচ্ছে। আমরা সেই আমার আদান প্রদানটা হচ্ছে না। এই রকম যদি ওনাদের কাছে আমাদের প্রস্তাব থাকলো, এরকম যদি করা যায়, শুধু এই নেটের মাধ্যমে না করে, এরকম একটা যদি সিচুয়েশন হয় যেখানে আপনি থাকলেন, কল্যাণবাবু, উমানাথবাবু, ওনারা এরকম কিছু করলেন, যেখানে আমরা একসাথে এরকম একটা লাইভ পারফরমেন্স বলতে লাইভ আলোচনা চললো, সেখানে মনে হয় আরও বেশি আমরা সমৃদ্ধ হব। আমি ওনাদের কাছে এটা প্রস্তাব রাখলাম একদমই। সেখানে আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ, সেই করা যেতেই পারে, সেই সময় রইল। হ্যাঁ, ওই মানে এই বিতর্কটা শুনেই আমার মনে হলো। হ্যাঁ, আমি শুধু একটুখানি নেক্সট দিনের প্রোগ্রামে অ্যানাউন্সমেন্টটা করে রাখি। 19 নেই, বুধবার দিনকে গৌরবাবু বলে দিন, বুধবারের প্রোগ্রামে শুভজিৎ বাবু থাকছেন। বলে দিন। আমি বলে দেবো। বুধবার দিনকে মনোমোর সঙ্গীত, আগস্টের 4র্থ এবং শেষ পর্ব, এই মাসের শেষ পর্ব, মানে অনুষ্ঠানের শেষ পর্ব নয়, যেখানে বর্ণালী দুয়ারি এবং ঈশিতা পাসালের সঙ্গে থাকবেন রিয়াঞ্জনা চ্যাটার্জি, আমাদের অতিথি ওই দিনে, যিনি শিশু মনোরোগ বিশেষজ্ঞ। আমি তো থাকি অনুষ্ঠানটা, নাটকের মনস্তত্ত্ব এবং আমার অভিজ্ঞতা থেকে প্রচুর পড়াশোনা প্যাশন নিয়ে সেখানে থাকি। আর সেদিনকে আলোমুখের পক্ষ থেকে আরো থাকবেন শিবজ্যোতি সরকার, এবং যদি সীতা বোস অ্যাভেলেবল থাকে, সীতা বোসের খুব শরীর কাজে থাকার কথা ছিল, সীতা বোস থাকতে পারছি না, তো সেই প্রোগ্রামে আমরা থাকবো। আপাতত আজকে অনুষ্ঠান শেষ নাকি? হ্যাঁ, তো আর আমাদের শেষের দিকেই, কারণ উর্নিশা এটা হোস্ট করছিল, উর্নিশার মানে অনেক কিছু প্রসঙ্গ ছিল বা প্ল্যানিং ছিল, আর আমাদের নেটেরও খুব সমস্যা হচ্ছে, কারণ আমি অনেক সময় দেরিতে শুনছি, কানেকশনের প্রবলেম হচ্ছে একটু। আমি তো একবার পুরো আউটই হয়ে গেছি। হ্যাঁ, ওই তখন একদমই আউট হয়ে গেছে। আমি ছিলাম কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। চলুন, ঠিক আছে, এটা পরে আলোচনা করা যাবে, এটা নিয়ে আলোচনা করতে হবে। হ্যাঁ, তো
হ্যাঁ, শিবজ্যোতি কাকা, তুমি কিছু বলবে কি আর? কৌশিক কিছু বলে কিনা? হ্যাঁ, কৌশিকের কিছু কথা আছে, কৌশিক কিছু বলে নাও। কৌশিক বলবে? কৌশিক বলবে? কথা বলতে আমি বলছিলাম যে যে পরীক্ষাগুলো উড়িষ্যা ছিল আজকে। হ্যাঁ, একটু গৌরব, মাইকটা একটু মিউট করে নাও। হুম। হুম। তো যে পরিকল্পনাগুলো ছিল আজকে উড়িষ্যার, যেগুলো আলোচনা করা হলো না, আমাদের তো পরবর্তী প্রোগ্রামের জন্য রইলই। আজকে অনেকগুলো প্রশ্ন রইলো, এবং এটাও ভীষণ জানার ইচ্ছে রইলো যে মানে এই আলোচনাটা শোনার ইচ্ছে রইলো যে নাটকে বিনির্মাণটা কি ঘটান। তো এই আলোচনাগুলো পরের দিন আবার ওই পরিকল্পনার সাথে আলোচনা করা যাবে বলার। হ্যাঁ, এবং আমার কাছেও নাটকের বেশ কিছু প্রশ্ন এসে রয়েছে আমার ইনবক্সে, সেগুলোও একটু আলোচনা করতে হবে। হ্যাঁ, দেখা যাক কি হয় পরবর্তীতে। তাহলে বুধবার 8টায় আমাদের দেখা হচ্ছে। নমস্কার। হ্যাঁ, আলোকেদের সাথে সকলের আবার বুধবার দেখা হচ্ছে। নমস্কার।